হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু দ্য জিকে একাডেমি চ্যানেল। আমি সর্বজিৎ এবং জিকে একাডেমিতে আমরা মডার্ন হিস্ট্রি পড়ছিলাম। মডার্ন হিস্ট্রি অ্যাকচুয়ালি আমরা ডাব্লিউবিসিএস পরীক্ষার প্রিপারেশনের জন্য মডার্ন হিস্ট্রি পড়ছিলাম। এবার এছাড়াও এই ভিডিওগুলো আমি যেটা বানাচ্ছি সেটা প্রপারলি অন্যান্য পরীক্ষার জন্য তোমরা ইউজ করতে পারো। এখান থেকে তোমরা অন্যান্য যে কোনো পরীক্ষায় যা যা কোশ্চেন আছে সমস্ত কিছু পেতে পারো। কারণ এই বই এইখানে আমি যা ভিডিও যেটা বানাচ্ছি সেটা অ্যাকচুয়ালি স্পেকট্রাম পাবলিকেশনের এ ব্রিফ হিস্ট্রি অফ মডার্ন ইন্ডিয়া এই বইটার সামারি অ্যাকচুয়ালি। তো এইখান থেকেই মোটামুটি সমস্ত পরীক্ষায় প্রশ্ন আসে, এর বাইরে থেকে কিছু আসে না। তো অবশ্যই তোমরা দেখতে পারো। তো যারা ডাব্লিউবিসিএস দিচ্ছ তাদের জন্য এই ভিডিও, প্লাস তাছাড়া যারা অন্যান্য পরীক্ষা দেবে তারাও এখান থেকে মডার্ন হিস্ট্রি পড়তে পারো। অনেক ব্রিফলি অনেক ভালোভাবে তোমরা জানতে পারবে। তো অলরেডি আমি এখানে দুটো চ্যাপ্টার করিয়ে এসেছি। যে দুটো চ্যাপ্টারের প্রথম চ্যাপ্টারে ছিল সোর্স অফ হিস্ট্রি এবং সেকেন্ড চ্যাপ্টারে আমরা দেখেছিলাম যে ইউরোপীয়রা ভারতে কিভাবে তারা এলো, তারা কি কি করেছিল ভারতে। এই দুটো চ্যাপ্টার অলরেডি কমপ্লিট হয়ে গেছে। তো আগের চ্যাপ্টারগুলো দেখতে এই চ্যানেলের প্লেলিস্টে চলে যাবে এবং প্লেলিস্টের লিংক নিচে ডিসক্রিপশনে দেওয়া রয়েছে। আর যদি তোমরা এই ভিডিওর পিডিএফ পেতে চাও তাহলে পাশের দেওয়া টেলিগ্রাম পেজে জয়েন করো। টেলিগ্রাম যে চ্যানেল রয়েছে দ্য জিকে একাডেমি নামে, সেখানে তোমরা জয়েন করো। সেখানে তোমরা এই ভিডিও হওয়ার পরে এই পিডিএফটা পেয়ে যাবে। আর যদি তোমরা আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে চাও এবং অন্যান্য কোনো কোশ্চেন তোমাদের কাছে থাকে সেগুলো যদি জানতে চাও তাহলে নিচের দেওয়া আইডিগুলোতে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। যদি এই ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক করো এবং যদি তোমরা নতুন হও চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, প্লিজ তোমরা যতজন দেখছো অন্তত একটু লাইক করো। আর অন্তত তোমরা যারা ডাউনলোডও করে নাও একটু অন্তত ভিডিওটা, অন্তত বড় ভিডিও হয় তো 10 থেকে 15 মিনিট, যদি তোমাদের কাছে নেট থাকে তাহলে অবশ্যই 10 থেকে 15 মিনিট দেখো। আর অবশ্যই তোমরা যারা দেখছো প্লিজ লাইক করো, যদি ভালো লাগে অবশ্যই লাইক করো। কারণ তাহলে এই ভিডিওগুলো, এই চ্যানেলটা প্রমোট হবে। যদি এরকম ভিউ কম হয় বা খুব কম ডিউরেশন হয় বা লাইক কম থাকে তাহলে প্রমোট হয় না। তো বেশি সংখ্যায় এখানে জয়েন হয় না লোকজন, যারা স্টুডেন্ট তারা। তো তাই জন্য একটু তোমরা যারা, তোমাদের ভালো লাগছে এই ভিডিওগুলো, যারা মনে করছো যে তোমাদের জন্য আমি একটু কোনো ভালো কাজ করছি, তাহলে তোমরা প্লিজ একটু ভিডিওটা দেখো এবং তোমরা লাইক করো। তো চলো অনেক কথা বললাম, আহ, শুরু করা যাক আজকের ভিডিও। আজকে আমরা চ্যাপ্টার নাম্বার 3 শুরু করব, যেখানে আমরা দেখব এই সময়ে ভারতে দেশীয় রাজা এবং দেশের যে সমস্ত শক্তিরা ছিল তাদের কেমন অবস্থা। যার মধ্যে প্রথমেই আজকে আমরা দেখব ডিক্লাইনেশন অফ মুঘল, অর্থাৎ মুঘলদের পতন। এই সময় মুঘলদের কি অবস্থা ছিল, কেন তাদের পতন হয়েছিল এবং কেন আহ, এবং মানে পরবর্তী মুঘল যারা সুলতান ছিল, মুঘল বাদশারা, তাদের কি অবস্থা ছিল, এই জিনিসটা আমরা দেখবো। তো চলো শুরু করা যাক আজকের এই ভিডিও। তো যে ইম্পেরিয়াল মুঘল ডাইনেস্টি, অর্থাৎ মুঘলদের যে মহান রাজারা, মহান যারা বাদশা ছিল, তাদের শুরু হয়েছিল বাবর থেকে এবং শেষ হয় ঔরঙ্গজেবের মৃত্যুর সাথে সাথে। ঔরঙ্গজেব সিংহাসনে বসে 1658 খ্রিস্টাব্দে এবং 1707 খ্রিস্টাব্দে তিনি মারা যান। এবং এই সময় থেকেই, ঔরঙ্গজেবের মৃত্যুর পর থেকে মুঘল সাম্রাজ্য ধীরে ধীরে দুর্বল হতে থাকে এবং এক সময় এটা, এই সাম্রাজ্যের পতন হয়। তো এই সময়টা ছিল মোটামুটি 18th সেঞ্চুরির ফার্স্ট হাফ। 18th সেঞ্চুরি বলতে 1700 থেকে 1799, এই সময়টাকে 18th সেঞ্চুরি বলা হয়। এবং এর যদি ফার্স্ট হাফ ধরা হয় প্রথমের দিকে, অর্থাৎ 1707 খ্রিস্টাব্দে ঔরঙ্গজেবের মৃত্যু হয় এবং এর সাথে সাথে মুঘলরা দুর্বল হয়ে পড়ে। এবং এর পিছনে বিভিন্ন কারণ ছিল। হঠাৎ করে কেন ঔরঙ্গজেবের পরেই মুঘলরা এতটা দুর্বল হয়ে পড়লো এবং মুঘলরা ধীরে ধীরে তাদের শক্তি হারিয়ে ফেললো, তার পিছনে বিভিন্ন কারণ রয়েছে। তো অধিকাংশ ঐতিহাসিকরা যেটা বলছেন যে ঔরঙ্গজেবের যে পলিটিক্যাল যে কাজকর্মগুলো ছিল সেগুলো মেনলি এই
মোগল সাম্রাজ্যের পতনের জন্য দায়ী। এছাড়াও অনেক কারণ রয়েছে, কিন্তু ঔরঙ্গজেবের ভ্রান্ত নীতি অনেক ক্ষেত্রে কার্যকরী হয়নি এবং তার ফলে মোগলদের পতন হয়েছে। ঔরঙ্গজেব's misguided policies weakened the stability of the state and the decline gained momentum after his death due to wars of succession and weak rulers. তো ঔরঙ্গজেব আর কিছু না হোক অন্তত শক্তিশালী শাসক ছিল। তো তার ফলে তার নীতি যতই ব্যর্থ হোক না কেন সেই সময় মুঘলদের পতন হয়ে যায়নি, কিন্তু যখনই ঔরঙ্গজেবের মৃত্যু হয় তখন পরবর্তী সুলতান কে হবে সেই নিয়ে একাধিকবার যুদ্ধ হয়েছে এবং তার সাথে যারা সুলতান হিসেবে সিংহাসনে বসেছে তারাও খুব দুর্বল ছিল। এই কারণে এই সময় থেকে মুঘলদের পতন ত্বরান্বিত হতে থাকে। এবার এদের এবং এই ঔরঙ্গজেবের পর থেকে যারা দের সুলতান হয়েছে, যারা সিংহাসনে বসেছে, তাদেরকে পরবর্তী মোগল বলা হয়। এই পরবর্তী মোগলদের মধ্যে মোহাম্মদ শাহ অনেকদিন রাজত্ব করেছিল, প্রায় 29 বছর রাজত্ব করেছে, 1719 থেকে 1748। এদের সম্পর্কে প্রত্যেকের সম্পর্কেই এরপরে দেখব। কিন্তু ঔরঙ্গজেবের পরবর্তী যে শাসক হয় ঔরঙ্গজেবের পরবর্তী যারা শাসক হয় তাদের মধ্যে মোহাম্মদ শাহ প্রায় 29 বছর রাজত্ব করে, 1719 থেকে 1748। কিন্তু তার মানে এই নয় যে মোহাম্মদ শাহ খুব শক্তিশালী শাসক ছিল। বাকিরা তো খুবই অল্প অল্প টাইম সিংহাসনে বসেছিল, তাদের মধ্যে মোহাম্মদ শাহ কিছুটা বেশি টাইম নিয়ে শাসন করেছিল, কিন্তু মোহাম্মদ শাহ খুব দুর্বল শাসক ছিল। সে বেশি দিন শাসন করলেও তার ক্ষমতা খুব বেশি ছিল না। এই সময়তেই মোহাম্মদ শাহের রাজত্বকালেই হায়দ্রাবাদ, বাংলা, অযোধ্যা মানে আওয়াধ এবং পাঞ্জাব এরা স্বাধীন হয়ে যায়, মুঘল সাম্রাজ্য থেকে বেরিয়ে যায়। তো মুঘলদের সামনে চ্যালেঞ্জ কি কি ছিল, প্রবলেমটা কোথায় কোথায় এসেছিল? ফার্স্ট অফ অল, সব থেকে বড় যে চ্যালেঞ্জটা আছে, চ্যালেঞ্জ বলতে কি, মুঘলদের শক্তিকে কারা এই সময় চ্যালেঞ্জ করেছিল? সব থেকে বড় চ্যালেঞ্জটা আসে ভারতের বাইরে থেকে এবং বিশেষত উত্তর পশ্চিম সীমান্ত থেকে। কারণ ভারতের বাইরে থেকে অনেকেই আসছে, ইউরোপীয়রা ওরা আসছে, কিন্তু মেনলি যে চ্যালেঞ্জটা এই সময় ফার্স্ট মোগলদের ওপর আসে সেটা হচ্ছে ভারতের উত্তর পশ্চিম সীমান্ত থেকে আসে। ইন দ্য অ্যাবসেন্স অফ ইনিশিয়াল স্ট্রেংথ দ্য মোগল কুড নট পুট এ টাফ ফ্রন্ট এগেনস্ট এক্সটার্নাল চ্যালেঞ্জ হুইচ কেম ইন দ্য ফর্ম অফ সেভারাল ইনভেশন ফ্রম দ্য নর্থ ওয়েস্ট। তো নর্থ ওয়েস্ট থেকে এই সময় যে সমস্ত চ্যালেঞ্জগুলো আসে সেইগুলোর জন্য পরবর্তী মোগল যারা ছিল তারা প্রস্তুত ছিল না। এবং বিশেষত এই সময়ে পরবর্তী মোগল যারা ছিল তারা কেউই এই উত্তর পশ্চিম সীমান্তটাকে গুরুত্ব দেয়নি। তারা সেইখানে কোনো শক্ত দুর্গ মানে শক্তিশালী শাসন ব্যবস্থা তৈরি করেনি, যার ফলে বাইরে থেকে যারা আক্রমণ করেছে তারা খুব সহজেই ভারতের মধ্যে ঢুকে পড়েছে এবং তারপরে মোগল শক্তিকে আক্রমণ করেছে। এবং এইটা বারংবার, দুবার পর পর মানে দুজন শাসক বারংবার এরকম আক্রমণ করেন, যার ফলে মুঘলদের ক্ষমতা অনেকাংশেই দুর্বল হয়ে পড়ে। এবং এদের মধ্যে প্রথম যিনি আক্রমণ করেন তার নাম নাদির শাহ। পাশে তোমরা দেখতে পাচ্ছ নাদির শাহের ছবি। তো নাদির শাহ একজন পারস্যের শাসক ছিলেন, পার্সিয়ান এম্পায়ার ছিলেন, এবং ভারতে তিনি 1738-39 এই সময় অ্যাটাক শুরু করেন এবং তিনি প্রথম অ্যাটাক করেন লাহোরে। লাহোর অ্যাটাক করে তিনি লাহোর অংশটা দখল করে নেন। এবং আগেই বললাম যে এই জায়গাগুলোতে পরবর্তী মোগল যারা শাসক ছিল তারা অতটা গুরুত্ব দেয়নি, যার ফলে এই জায়গাগুলোতে আক্রমণ করে জয় করে নেওয়া খুব সহজ হয়ে গেছিল। তো লাহোর অংশটা ইনি জয় করে নেন এবং এইখানে একটা যুদ্ধ হয়, যে যুদ্ধটার নাম ব্যাটেল অফ কার্নাল বা কার্নালের যুদ্ধ। কার্নালের যুদ্ধ হয় 1739 খ্রিস্টাব্দের 13ই ফেব্রুয়ারি এবং এই যুদ্ধটা খুব গুরুত্বপূর্ণ যুদ্ধ ছিল, কারণ প্রথম আঘাতটা এইখান থেকেই আসে, ব্যাটেল অফ কার্নাল বা কার্নালের যুদ্ধের মাধ্যমে। এবং এইখান থেকে কার্নালের যুদ্ধে জয়লাভ করার পরে এই মোহাম্মদ শাহ এবার দিল্লির উদ্দেশ্যে রওনা হয় এবং দিল্লিতে একটা ব্যাপক লুটপাট এই সময় নাদির শাহ করে। দিল্লি থেকে এই সময় যে দামি দামি জিনিসগুলো ছিল সমস্ত কিছু নিয়ে নাদির শাহ ভারত থেকে চলে যায়। তার মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে পিকক থ্রোন বা ময়ূর সিংহাসন, যেটা মোগলরা এসে বসতো। এটা দিওয়ানি আম বলে যে জায়গাটা রয়েছে আগ্রাতে, সেই জায়গাতে থাকতো এবং এখানে মোগল যারা
বাদশা ছিল তারা বসে দরবার করতো। এইটা তারা নিয়ে নেয়। কোহিনূর হিরে খুবই মানে প্রিসিয়াস একটা ডায়মন্ড, কোহিনূর হিরে, এটা এই সময় নাদির শাহ নিয়ে চলে যায়। এছাড়াও এ তো গেল বড় বড় দুটো সম্পত্তি। অসংখ্য সোনা রূপো এই সময় প্রচুর টাকা পয়সা নাদির শাহ এই সময় লুট করে নিয়ে চলে যায়, এবং শুধুমাত্র যে যে ট্রেজারি রয়েছে সেখান থেকেই লুট করে তা নয়, দিল্লিতে এই সময় আমির উমরাহদের প্রত্যেকের বাড়ি থেকে যা যা পাওয়া গেছে সমস্ত কিছু নিয়ে নাদির শাহ এই সময় চলে যায়। Nadir Shah gained the strategically important Mughal territory the west of the Indus including Kabul। তো নাদের শাহ যাওয়ার সাথে সাথে মুঘলদের একটা বড় ধাক্কা দিয়ে যায়, ইকোনমিক্যালি ধাক্কা দিয়ে যায়, সমস্ত জিনিস নিয়ে চলে যায়, প্লাস সে একটা জায়গা দখল করে নিয়ে যায়, যে জায়গাটা হচ্ছে কাবুল। এবং কাবুল থেকে মানে সিন্ধু নদীর পশ্চিম প্রান্ত থেকে পুরো কাবুল অঞ্চলটা পুরো তারা দখল করে নেয়, অর্থাৎ আজকের আফগানিস্তান, আজকের পাকিস্তান, এই সমস্ত জায়গাগুলো সমস্ত কিছু এই নাদির শাহ জয় করে নেয়। এর ফলে যেটা হচ্ছে, এই অঞ্চলটা পুরো মুঘলদের জন্য অসুরক্ষিত হয়ে যাচ্ছে, এবং এর পরবর্তীকালে যখন আবার অ্যাটাক আসবে, অর্থাৎ আহমদ শাহ আবদালি যখন অ্যাটাক করবে, তার ক্ষেত্রে এটা অনেক সহজ হয়ে যায় অ্যাটাক করাটা, কোনো বিশেষ শক্তি এই সময় ছিল না, এবং বাকি জায়গাটা ওই জায়গাটা পুরো এদেরই আন্ডারে ছিল। তো এরপরে যে অ্যাটাকটা বাইরে থেকে আসে সেটা হচ্ছে আহমদ শাহ আবদালি। খুবই শক্তিশালী একজন শাসক। এর আর একটা নাম হচ্ছে আহমদ শাহ দুরানি। এই সময় আবার আক্রমণ করে। যখন নাদির শাহ মারা যায়, নাদির শাহ মারা যায় 1747 খ্রিস্টাব্দে, এবং এরপরে আহমদ শাহ আবদালি বা আহমদ শাহ দুরানি সিংহাসনে বসে। এবং আহমদ শাহ আবদালি একবার আক্রমণ করেনি, বারংবার আক্রমণ করেছে ভারতে। 1748 থেকে 1767 খ্রিস্টাব্দের মধ্যে আহমদ শাহ আবদালি একাধিকবার ভারত আক্রমণ করে। এবার মুঘলদের ক্ষমতা এমনিই এখন আস্তে আস্তে কমে গেছে, মুঘলদের অত ক্ষমতাই নেই যে এরকম আহমদ শাহ আবদালির মতো একজন শাসকের সঙ্গে লড়াই করবে। তার উপরে ভারতের সব থেকে শক্তিশালী যে রাজ্যটা বা যে জাতি এই সময় ছিল, অর্থাৎ মারাঠারা, তারা এবার আহমদ শাহ আবদালির কাছে পরাজিত হয়ে যায়। অতএব ভারতের কোনো প্রপার শক্তি নেই যে আহমদ শাহ আবদালিকে বাধা দেবে। তো যাই হোক, এই সমস্ত দেখে মুঘলরা একটা চুক্তি করার চেষ্টা করে 1751-52 খ্রিস্টাব্দে। পাঞ্জাব অঞ্চলটাও এবার আহমদ শাহ আবদালিকে দিয়ে দেওয়া হয়। এতদিন অব্দি সিন্ধু নদীর পশ্চিম প্রান্তটা পুরোটাই এদের হাতে ছিল, তারা দখল করে নিয়েছিল। এই সময় শান্তি স্থাপনের জন্য, যাতে আহমদ শাহ আবদালি বারে বারে আক্রমণ না করে, পাঞ্জাব অঞ্চলটাও তাদেরকে দিয়ে দেওয়া হয়। কিন্তু 1757 খ্রিস্টাব্দে আহমদ শাহ আবদালি আবার দিল্লি আক্রমণ করে। অর্থাৎ তাদের সঙ্গে আহমদ শাহ আবদালির সঙ্গে শান্তি স্থাপনের চেষ্টা করা হলেও সেটা ব্যর্থ হয়। কারণ আহমদ শাহ আবদালি এমন একজন শাসক ছিলেন যার কাছে এই সমস্ত সন্ধি চুক্তি এই সমস্তগুলো কোনো ব্যাপার ছিল না। তার মেন উদ্দেশ্য ছিল আক্রমণ করব, দখল করব, লুট করব, চলে যাব। সেম যেরকম করে মোহাম্মদ গজনবী আক্রমণ করতো, এক্স্যাক্টলি সেম আহমদ শাহ আবদালি সেম আক্রমণ করতো। তো যাই হোক, এই সময় আবার আক্রমণ হয় 1757 খ্রিস্টাব্দে। আহমদ শাহ আবদালি আক্রমণ করে দিল্লিতে, এবং দিল্লিতে এই সময় আহমদ শাহ আবদালি আলমগীর সেকেন্ড বা আলমগীর দ্বিতীয়কে সিংহাসনে বসিয়ে যায়, এবং তার সাথে সাথে একজনকে মীর বক্সি বানিয়ে দিয়ে চলে যায়। মীর বক্সি হচ্ছে এই সময় মুঘল যে শাসন ব্যবস্থা ছিল তাতে একটা উচ্চ পদস্থ কর্মচারী, ওয়ান টাইপ অফ প্রধানমন্ত্রী বলা যেতে পারে। তো তার নাম হচ্ছে নাজিমুদ্দৌলা। তো 1757 খ্রিস্টাব্দে আহমদ শাহ আবদালি আলমগীর দ্বিতীয়কে মুঘল দরবারে প্রতিষ্ঠা করে যায়, অর্থাৎ মুঘল সুলতান বানিয়ে দেয়, এবং তার সঙ্গে নাজিমুদ্দৌলাকে মীর বক্সি বানিয়ে দিয়ে চলে যায়। নাজিমুদ্দৌলা হচ্ছে আহমদ শাহ আবদালির খাস লোক ছিল। অতএব এবার দিল্লিতে কি শাসন হবে, দিল্লির শাসনের পুরোপুরি কন্ট্রোল আহমদ শাহ আবদালির দিক থেকেই আসবে, এখানে একজনকে বসিয়ে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এটা। তো সেই রকমই চলছিল। এই নাজিমুদ্দৌলা দিল্লিতে মেন শাসনটা করছিল, আলমগীর দ্বিতীয় নামে মাত্র সিংহাসনে বসেছিল, এবং শাসনের সমস্ত খবর, দিল্লিতে কি ঘটনা ঘটছে সমস্ত কিছু আহমদ শাহ আবদালির কাছে যেতে থাকছিল এই সময়। তো এই হচ্ছে আহমদ শাহ আবদালির ছবি, এখানে আমি অ্যাড করেছি।
তো 1758 খ্রিস্টাব্দে আরো একটা ঘটনা ঘটে, সেটা হচ্ছে মারাঠারা আক্রমণ করে, দিল্লি আক্রমণ করে, এবং দিল্লিতে আক্রমণ করে নাজিমুদ্দৌলাকে এখান থেকে বিতাড়িত করে। এবং তার সাথে সাথে 1759 খ্রিস্টাব্দে মারাঠারা রঘুনাথ রাও, মানে মারাঠাদের এখন যে লিডার রঘুনাথ রাও, তখন পাঞ্জাব আক্রমণ করে। পাঞ্জাবে একটা জায়গা রয়েছে আটাক, সেই জায়গাটা আক্রমণ করে জয় করে নেয়। এবার এই পাঞ্জাব অঞ্চলটা কার হাতে রয়েছে? আহমদ শাহ আবদালির হাতে। আর নাজিমুদ্দৌলাও হচ্ছে আহমদ শাহ আবদালির লোক, অর্থাৎ একে সরিয়ে দেওয়া এবং পাঞ্জাব আক্রমণ করা মানে ডাইরেক্টলি আহমদ শাহ আবদালির সঙ্গে শত্রুতা তৈরি করা। এবং এটা যখনই হয়, এই ঘটনা কবে হচ্ছে? 1759 খ্রিস্টাব্দে। 1759 খ্রিস্টাব্দে পাঞ্জাব দখল করছে মারাঠারা, এবং নেতৃত্বকে দিচ্ছে রঘুনাথ রাও, নামটা খুব ইম্পর্টেন্ট, রঘুনাথ রাও এই সময় নেতৃত্ব দিচ্ছে। এবং 1758, তার আগের বছর হচ্ছে নাজিমুদ্দৌলাকে সরিয়ে দেওয়া হচ্ছে। এই ঘটনাটা যখন হচ্ছে, আহমদ শাহ আবদালি পুনরায় ভারতে আসছে, এবার আর মুঘলদের অ্যাটাক করতে নয়, এবার মারাঠাদের আক্রমণ করতে। কারণ মারাঠারা এবার ডাইরেক্ট শত্রু, তারা গিয়ে আহমদ শাহ আবদালির যে সম্মান বা আহমদ শাহ আবদালিকে অ্যাটাক করেছে। তো 1761 খ্রিস্টাব্দের এই ঘটনা বা 1761 খ্রিস্টাব্দ ভারতের ইতিহাসের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা সময়। এই সময় থেকে ভারতের ইতিহাস পুরো চেঞ্জ হয়ে যায়। এর পিছনে একটা গুরুত্বপূর্ণ কারণ রয়েছে, সেটাও আমরা পরে দেখব, যে 1761 খ্রিস্টাব্দে হয় তৃতীয় পানিপথের যুদ্ধ। তৃতীয় পানিপথের যুদ্ধে মারাঠা সেনা পর্যুদস্ত হয় এবং এর মাধ্যমে মারাঠা সুপ্রিমেসি ভারতে শেষ হয়ে যায়। অর্থাৎ মারাঠারা, যারা এতদিন পর্যন্ত সব থেকে শক্তিশালী ছিল, মুঘলদের আর ক্ষমতা নেই, মারাঠারা সব থেকে শক্তিশালী ছিল, অন্যদিকে ব্রিটিশ এবং ফ্রেঞ্চ, মানে অন্যান্য যারা বিদেশি জাতি, তারা একটু একটু করে চেষ্টা করছে ভারত অধিকার করার। সেই সময় বাধা দেওয়ার মতো ভারতের দুটো শক্তিই ছিল, একটা হচ্ছে মারাঠা, সেকেন্ড হচ্ছে টিপু সুলতান, হায়দার আলী অর্থাৎ মহীশূর। তো এদের মধ্যে থেকে মারাঠারা শেষ হয়ে যায়। যদিও মারাঠারা আবার ঘুরে দাঁড়াবে, তারা আবার তারা ইংরেজদের বিরুদ্ধে লড়াই করবে, আবার তারা ভারতের বিভিন্ন রাজ্যের সঙ্গে যুদ্ধ করে একটা বড় অংশ স্থাপন করবে, কিন্তু মারাঠাদের যে প্রধান শক্তিটা এতদিন অব্দি ছিল, সেই শক্তিটা নষ্ট হয়ে যায়। এবং এই থার্ড ব্যাটেল অফ পানিপথ বা পানিপথের তৃতীয় যুদ্ধ ভারতে ঠিক করে দেয় যে কে ভারতের পরবর্তী শাসক হবে, কারা ভারতের পরবর্তী শাসক হবে। এইখান থেকে ইংরেজরা বুঝে যায় যে আর কোনো ক্ষমতা নেই এইখানে, তারা ইচ্ছে করলে ভারত দখল করে নিতে পারবে। তো 1761 খ্রিস্টাব্দ ভারতের ইতিহাসের জন্য খুব গুরুত্বপূর্ণ সময়। এই সময় যে যুদ্ধটা হয় সেটা হচ্ছে থার্ড ব্যাটেল অফ পানিপথ। এবং আহমদ শাহ আবদালি শেষবারের মতো আক্রমণ করে 1767 খ্রিস্টাব্দে। এই সময় তার শেষ আক্রমণ ভারতে হয়। তো এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে পরবর্তী মুঘল শাসকরা এই সময় যারা শাসন করেছে। তো ফার্স্ট হচ্ছে বাহাদুর শাহ প্রথম। ঔরঙ্গজেবের মৃত্যুর পরেই বাহাদুর শাহ প্রথম সিংহাসনে বসে। 1709 থেকে 1712 অব্দি এই সিংহাসনে থাকে, 1709 থেকে 1712 মার্চ মাস অব্দি। এবং ঔরঙ্গজেব মারা গেছে 1707 খ্রিস্টাব্দে, অতএব মাঝখানে 2 বছর আছে। এই 2 বছর অ্যাকচুয়ালি একটা বিশাল বড় যুদ্ধ হয়েছিল, যে এইবার মুঘল সুলতান, মুঘল বাদশাহ কে হবে, এই নিয়ে বহুবার আমি মানে এর আগে অনেকবার বলে এসেছি যে মুঘলদের কোনো, বা শুধুমাত্র মুঘলদের নয়, যারা মুসলিম রুলার ছিল ভারতে, তাদের কোনো সাকসেশন নীতি ছিল না, অর্থাৎ পরবর্তী শাসক কে হবে এটা কোনোদিনই ঠিক থাকতো না। সেটা সুলতানি যুগ থেকেও কোনোদিন ছিল না, মুঘলদের ক্ষেত্রেও সেরকম কিছু ছিল না। এর ফলে অধিকাংশ সময় দেখা গেছে বড় যুদ্ধ এই কে শাসক হবে এই নিয়ে হয়েছে। তো 1707 খ্রিস্টাব্দে যখনই ঔরঙ্গজেব মারা যায়, তখন একটা বিশাল বড় যুদ্ধ হয়। এবং এই যুদ্ধে মুয়াজ্জম বলে ঔরঙ্গজেবের যে পুত্র ছিল, সে জয়লাভ করে এবং দিয়েছে বাহাদুর শাহ নাম নিয়ে সিংহাসনে বসে। আর বাহাদুর শাহ প্রথম বলার কারণ হচ্ছে এরপরে আরো একজন বাহাদুর শাহ আসবে, তাই সে হবে বাহাদুর শাহ সেকেন্ড। তো যাই হোক, মুয়াজ্জম এনার অরিজিনাল নাম ছিল, যে বাহাদুর শাহ টাইটেল নিয়ে সিংহাসনে বসে। যখন এ সিংহাসনে বসে, সে 63 বছরের বৃদ্ধ।
63 বছর হয়ে গেছে তার বয়স। যদিও আজকের যারা 63 বছরের বয়স যাদের মানে 63 বছর বয়স তাদের থেকে সেই সময় 63 বছর বয়সী যারা ব্যক্তি ছিল তাদের ক্ষমতা একটু অবশ্যই বেশি ছিল, কিন্তু যাই হোক, একজন 63 বছরের শাসক যদি সিংহাসনে বসে তার ক্ষমতা নিশ্চয়ই একজন 23 বা 24 বছরের শাসকের মতো হবে না, কোনোদিনই হবে না। তো এখানে একটা বড় প্রবলেম। এই সিংহাসনে বসে 63 বছর বয়সে, এবং এই মুয়াজ্জম ছিল ঔরঙ্গজেবের সব থেকে বড় পুত্র। যখন সিংহাসনে বসে, এই যে মাঝখানে যে 2 বছরটা ছিল গ্যাপ, এই সময় একটা যে যুদ্ধ হয়, সেই যুদ্ধে এই মুয়াজ্জম তার যারা ভাই ছিল তাদেরকে হত্যা করে দেয়। এদের মধ্যে রয়েছে মোহাম্মদ আজম এবং হচ্ছে কামবাক্স। তো মোহাম্মদ আজম এবং কামবাক্সকে হত্যা করে এই মুয়াজ্জম সিংহাসন লাভ করে। সরি, কাফি খাঁ বলে একজন ব্যক্তি এই একে বাহাদুর শাহ প্রথমকে একটা টাইটেল দেয়, যেটা হচ্ছে শের ই বেখাবার। শের ই বেখাবার। তো এই সমস্ত জায়গা থেকে মানে পরবর্তী মুঘল সুলতান যারা কারা ছিল, এখানে বোঝার বিশেষ কিছু নেই, কারণ খুবই ছোট ছোট ঘটনা, কয়েকটা পয়েন্ট আমাদের জানতে হবে, সেখান থেকে ডাইরেক্ট কোশ্চেন আসে। এই জন্য এই সমস্ত জিনিসগুলো ইম্পর্টেন্ট। পাশে যে ছবিগুলো অ্যাড করা আছে সেগুলো সেই শাসক, অর্থাৎ এটা হচ্ছে বাহাদুর শাহ প্রথম। এবার এতদিন পর্যন্ত ঔরঙ্গজেবের নীতি যদি আমরা দেখি, যদিও আমি মিডিয়েভাল হিস্ট্রির উপর ভিডিও বানাতে পারিনি, কারণ তোমরা জানোই ডিলিট করে দিতে হয়েছে, কন্টিনিউ করতে পারিনি, অবশ্যই পরে কন্টিনিউ করব। তো সেই সময় দেখব যে ঔরঙ্গজেব যে নীতিগুলো নিয়েছিল সেইগুলো সবই সবাই অ্যাটাক করো আর জায়গা দখল করো, এই নীতি। ইভেন ঔরঙ্গজেব রাজপুতদের পর্যন্ত অ্যাটাক করে দিয়েছিল, এবং যেটা বারে বারে ঐতিহাসিকরা বলছে যে ঔরঙ্গজেবের যে নীতি ছিল সেটা পুরোপুরি ভ্রান্ত নীতি ছিল, যার ফলেই এই সাম্রাজ্যটা দুর্বল হয়ে পড়েছিল। এবং এই ভ্রান্ত নীতির একটা বড় সড়ো উদাহরণ হচ্ছে এই সময়ের যারা দেশীয় রাজা, যারা এতদিন পর্যন্ত মুঘলদের লয়াল হিসেবে কাজ করেছে, তাদেরকে আক্রমণ করে দেওয়া। যেমন রাজপুতদের সঙ্গে আকবরের টাইম থেকে বেশ ভালো সম্পর্ক হয়ে গেছিল, ইভেন আকবরের আগে থেকে বলা যেতে পারে। হুমায়ুন যখন সিংহাসনে, তার শেষ সময়, সেই সময় থেকে এই এদের সঙ্গে, রাজপুতদের সঙ্গে মুঘলদের একটা ভালো সম্পর্ক ছিল। আকবরের সময় প্রচন্ড ভালো সম্পর্ক ছিল, পরবর্তীকালেও যথেষ্ট ভালো সম্পর্ক ছিল। কিন্তু ঔরঙ্গজেব এসে এবার ডাইরেক্ট এদের রাজপুতদেরকে অ্যাটাক করে তাদের জায়গা দখল করতে শুরু করে, যেটার পুরোপুরি নেগেটিভ এফেক্ট পড়েছিল মুঘল সাম্রাজ্যের উপরে। এছাড়াও অন্যান্য যে জাতিরা ছিল, যেমন মারাঠা এবং রাজপুতদের কথা তো বললামই, আর জাট, এদের বিরুদ্ধে ঔরঙ্গজেব পুরোপুরি ব্যতিক্রমী নীতি নিয়েছিল। এবং এর পেছনে ঔরঙ্গজেবের যে ধর্মীয় নীতি ছিল, এটাও একটা বড় কারণ ছিল। ঔরঙ্গজেব জোর করে মানুষকে ধরে ধরে মুসলিম ধর্মে, ইসলাম ধর্মে কনভার্ট করতে চেয়েছিল, যে সব পুরো ভারতকে সে মুসলিম ধর্মে রূপান্তর করে দেবে। কিন্তু এইটা সেই সময়ের ভিত্তিতে ছিল না, বিশেষ করে যে সময় শিবাজির মতো একজন নেতা উঠে এসছে, এবং যে বারে বারে হিন্দুত্বের কথা বলছে, এবং হিন্দু রুলার ভারতে শাসন করবে এরকম কথা বলছে। এবং শুধুমাত্র তাই নয়, শিবাজি যথেষ্ট শক্তিশালী এবং বিচক্ষণ লিডার। সেই ক্ষেত্রে ঔরঙ্গজেবের যে নীতি ছিল, এটা পুরোপুরি নেগেটিভ নীতি ছিল, এবং তার ফলে মারাঠারা পর্যন্ত এদের বিপরীতে চলে যায়, মুঘলদের বিপরীতে চলে যায়। সেই সঙ্গে সঙ্গে জাটরাও সেম ধর্মান্তরের যে নীতি ঔরঙ্গজেব নিয়েছিল, তার ফলে বিপরীতে চলে গেছিল। বাহাদুর শাহ প্রথম এসে ঔরঙ্গজেবের নীতিকে চেঞ্জ করে। সে বুঝে যায়, এসে মানে অন্তত এইটুকু সে বুঝতে পারে যে এই নীতি নিয়ে চললে ভারতে শাসন করা সম্ভব নয়। সেই কারণে মারাঠা, রাজপুত এবং জাটদের সঙ্গে সে শান্তিপূর্ণ সহাবস্থান করার নীতি গ্রহণ করে, একটা প্যাসিফিক পলিসি সে গ্রহণ করে। এই সময় শাহুজিকে ছেড়ে দেওয়া হয়। মারাঠা প্রিন্স যে ছিল শাহুজি, তাকে এই সময় ছেড়ে দেওয়া হয়। ঔরঙ্গজেব তাকে বন্দি করে নিয়ে এসেছিল, এবং জীবনের একটা বড় সময় শাহুজি ঔরঙ্গজেবের কাছে কাটিয়েছিল, মানে এদের কন্ট্রোলে, মুঘলদের কন্ট্রোলে। এই সময় এসে শাহুজিকে ছেড়ে দেওয়া হয়। যদিও ঐতিহাসিকরা বলছে শাহুজিকে ছেড়ে দেওয়ার পেছনে অন্য কারণ ছিল, এটা কিন্তু শান্তি স্থাপনের কোনো কারণ ছিল না। শাহুজিকে ছাড়ার পিছনে মেন উদ্দেশ্য হচ্ছে
শাহুজি যদি এই সময় যায় তাহলে মারাঠাদের মধ্যে একটা অন্তর্দ্বন্দ্ব শুরু হয়ে যাবে, তার ফলে সেটার ফায়দা নিয়ে নেবে মুঘলরা, এই কারণে ছাড়া হচ্ছে। যাই হোক, শাহুজিকে এই সময় ছাড়া হচ্ছে। সেকেন্ড, যদিও এখানে নেই, লেখা হয়নি যে রাজপুতদের সঙ্গে এই সময় শান্তিপূর্ণ সহাবস্থানের নীতি নেওয়া হলেও এতদিন পর্যন্ত মুঘলরা যে নীতিটা করে এসছে, চালিয়ে গেছে ঔরঙ্গজেবের সময়, সেই নীতির ফলে এতদিনে রাজপুতরা পুরোপুরি মুঘলদের বিপরীতে চলে গেছে। এই সময় এসে যতই চেষ্টা করা হোক না কেন যে তাদের সঙ্গে শান্তিপূর্ণ সহাবস্থান করা হবে, কিন্তু তারা আর আগের মতো মুঘলদের বন্ধুত্বে পরিণত হয়নি বা তাদের সঙ্গে একসাথে কাজ করেনি। তারা এই সময় পুরোপুরিভাবেই বাইরে চলে যায়, আলাদা হয়ে যায়। যদিও সবার সঙ্গে শান্তিপূর্ণ নীতি নেওয়া হলেও শিখদের সঙ্গে এই সময় শান্তিপূর্ণ নীতি নেওয়া হয়নি, কারণ এই সময় বান্দা বাহাদুর পাঞ্জাব অ্যাটাক করে, এবং যখন পাঞ্জাব অ্যাটাক করে তখন এর বিরুদ্ধে একটা স্ট্রিক্ট অ্যাকশন এই বাহাদুর শাহ প্রথম নিয়েছিল। একমাত্র শিখদের বিরুদ্ধে এই সময় স্ট্রিক্ট অ্যাকশন নেওয়া হয়েছিল, বাকিদের ক্ষেত্রে সেরকম কিছু নেওয়া হয় না। যাই হোক, এবং সিডনি ওয়েন বলে একজন ঐতিহাসিক বলছেন যে এই বাহাদুর শাহ প্রথম হচ্ছে শেষ মুঘল বাদশাহ যার সম্পর্কে অল্প কিছু কথা বলা যায়। এরপরে আর কেউ এরকম আসবে না যার সম্পর্কে এত বড় ভাবে আরো কিছু কথা বলা যায়, এরকম কিছু আসবেই না। এরপরে যারা শাসক থাকবে তারা এতটাই দুর্বল, তাদের জন্য বিশেষ কোনো কিছু নেই, দু একটা কথা রয়েছে, সেইগুলো জাস্ট জানতে হবে। তো সেইটা তোমরা এমনিও দেখতে পাবে, কারণ এর পরবর্তী স্লাইডগুলো একটা স্লাইডের মধ্যেই সমস্ত শাসকের কথা বলে দেওয়া হবে। তো যাই হোক, বাহাদুর শাহ প্রথম হচ্ছে শেষ ব্যক্তি যার সম্পর্কে, বা শেষ সুলতান যার সম্পর্কে কোনো একটু ভালো কথা বলা যায়। এবার হচ্ছে জাহাদার শাহ। 1712 মার্চ মাস থেকে 1713 ফেব্রুয়ারি মাস অব্দি সিংহাসনে থাকে, অর্থাৎ খুবই কম টাইম, একদমই কম টাইম। 1712 থেকে 1713, তাও পুরো নয়, 1 বছরের থেকে কম, হচ্ছে 9 মাস, এই 11 মাস শাসক হিসেবে থাকে। তো এই সময় জুলফিকার খাঁ বলে একজন ব্যক্তি খুব শক্তিশালী হয়ে পড়ে, এবং জুলফিকার খাঁ এর সাহায্যেই জাহাদার শাহ সিংহাসনে বসে। এখানে যে ছবিটা দেখতে পাচ্ছ, ইনি হচ্ছেন জাহাদার শাহ, এবং জুলফিকার খাঁ যেহেতু তাকে সাহায্য করে, সেই কারণে জুলফিকার খাঁকে এই সময় প্রধানমন্ত্রী বানিয়ে দেওয়া হয়। এর সম্পর্কে একটাই ইম্পর্টেন্ট কথা, সেটা হচ্ছে ইজারা সিস্টেম তিনি চালু করেছিলেন, কারণ এই সময়ে ফিনান্সিয়াল কন্ডিশন মুঘলদের খুবই খারাপ হয়ে পড়েছিল, সেইখান থেকে বাঁচতে ইজারা সিস্টেম তিনি চালু করেছিলেন, অর্থাৎ জমি ইজারা দেওয়া, সিম্পল ব্যাপার, সেই রকম একটা জিনিস তিনি চালু করেছিলেন। যদিও সেইভাবে এত কিছু করেও ফিনান্সিয়াল যে ক্রাইসিস ছিল সেটাকে মেটানো সম্ভব হয়নি। যাই হোক, জাহাদার শাহ শেষ একটা কাজ করে যাওয়ার চেষ্টা করেছিলেন, সেটা হচ্ছে জিজিয়া করকে অ্যাবলিশ করার চেষ্টা করেছিলেন, অর্থাৎ ঔরঙ্গজেবের সময় পুনরায় জিজিয়া কর রিইন্ট্রোডিউস করা হয়, অর্থাৎ অন্যান্য ধর্মের প্রতি যে কর, অন্যান্য ধর্মের মানুষের কাছ থেকে যে করটা নেওয়া হতো সেটা হচ্ছে জিজিয়া কর। এই করটাকে রিইন্ট্রোডিউস করেছিল ঔরঙ্গজেব, এবং জাহাদার শাহ এসে এই করটাকে বন্ধ করে দেওয়ার একটা চেষ্টা করে, যদিও প্রপারলি বন্ধ হবে এরপরে ফারুক সিয়ারের সময় গিয়ে। যাই হোক, অনেক সময় পরীক্ষার প্রশ্ন আছে, অপশানে নয় জাহাদার শাহ থাকে আর নয় ফারুক সিয়ার থাকে, তো উত্তর যেটা থাকবে সেটাই হবে। তো জাহাদার শাহ এই সময় একটা চেষ্টা করেন। এরপরে আসছে ফারুক সিয়ার। ফারুক সিয়ারের সম্পর্কে একটু বেশি বলার কারণ, ফারুক সিয়ারের নিজের কোনো ক্ষমতা ছিল তার জন্য নয়, ফারুক সিয়ার খুবই দুর্বল শাসক ছিল, প্রচন্ড দুর্বল শাসক ছিল। শুধু তার সময় কিছু ফরমান জারি করা হয়, কিছু কাজ হয়, সেই কারণে তার সম্পর্কে কয়েকটা কথা জানতে হবে। তো এই সময় আরো দুজন ব্যক্তি, দুজন আমির বলা যেতে পারে, আমির উমরাহ যেরকম ছিল, সেই সময় দুজন আমির খুব শক্তিশালী হয়ে যায়। একজন হচ্ছে সৈয়দ আবদুল্লাহ খাঁ, আর একজন হচ্ছে হুসেন আলী। এদের দুজনকে একসাথে সৈয়দ ব্রাদার্স বা সৈয়দ বন্ধু বলা হতো। সৈয়দ আবদুল্লাহ খাঁ এবং সৈয়দ হুসেন আলী এদের পুরো নাম ছিল। এদেরকে এই সময় থেকে বলা হচ্ছে কিং মেকার, কারণ এরপর থেকে একাধিক সুলতানকে এরা দুজন মিলে চুজ করে সিংহাসনে বসাবে। মানে মুঘল সম্রাটদের এমনই অবস্থা হয়ে গেছে এখন,
দুজনকে বা কয়েকজন আমিরকে ধরে তাদেরকে সিংহাসনে বসতে হচ্ছে। তো যাই হোক, সৈয়দ ব্রাদার্স এই সময় জাহাদার শাহকে হত্যা করে দেয় এবং সেই জায়গাতে ফারুকসিয়ারকে সিংহাসনে বসায়। 1713 থেকে 1719 খ্রিস্টাব্দ অব্দি সিংহাসনে ছিল ফারুকসিয়ার, এবং তার সময়কালে যে বিশেষ ঘটনার জন্য এ বিখ্যাত সেটা হচ্ছে বিখ্যাত ফরমান, ফারুকসিয়ারের ফরমান। যেটা একটু আগে বলছিলাম যে জিজিয়া করকে পুরোপুরিভাবে তুলে নেয় এবং সেই সঙ্গে পিলগ্রিমেজ ট্যাক্স বা তীর্থযাত্রা কর এই সময় তুলে নেওয়া হয়। তীর্থযাত্রা কর সম্পর্কে একটা মানে একটু বলে দেবো, কারণ যেহেতু মিডিয়েভাল হিস্ট্রি আমি কমপ্লিট করে আসিনি। আকবরের সময় অবধি একটা কর ছিল, যে করটার ফলে কোনো হিন্দু ব্যক্তি বা কোনো বৌদ্ধিস্ট মানে মুসলিম ধর্ম বাদ দিয়ে অন্য কোনো ধর্মের ব্যক্তি যদি তীর্থযাত্রা করতে বেরোতো, বিভিন্ন মন্দির বা ইত্যাদি দর্শন করতে বেরোতো, তাহলে তাদেরকে একটা ট্যাক্স দিতে হতো, যে ট্যাক্সটাকে বলা হচ্ছে তীর্থযাত্রা কর। আকবর এসে এই করটা বন্ধ করে দেন, আবার ঔরঙ্গজেব এসে এই করটা চালু করেন। তার মাঝখানে আবার একবার বন্ধ হবে, আবার চালু হবে, এরকম ব্যাপার রয়েছে, ডিটেলসে পরে জানবো। কিন্তু এই করটা এই সময় চলছিল। তো জিজিয়া কর সেই সঙ্গে তীর্থযাত্রা কর এই দুটোই বন্ধ করে দেন ফারুকসিয়ার, যার ফলে একটু বলা যেতে পারে যে তিনি রিলিজিয়াস টলারেন্সের কাজ করেছেন, সর্বধর্ম সমন্বয়, সব ধর্ম সমান, এরকম একটা ব্যবস্থা করার চেষ্টা তিনি করেছিলেন। যাই হোক, 1717 খ্রিস্টাব্দে বিখ্যাত ফারুকসিয়ারের ফরমান জারি করেন এবং এই ফরমানের বলে বলিয়ান হয়ে ব্রিটিশরা ভারতে প্রভূত ক্ষমতার অধিকারী হয়। এবং এই ফরমান সম্পর্কে আগের ভিডিওতে আমরা আলোচনা করেছি, যখন ব্রিটিশদের সম্পর্কে পড়ছিলাম তখন দেখে এসেছি যে এই ফরমানের গুরুত্ব কতটা বেশি ছিল। তো 1717 খ্রিস্টাব্দে এই ফরমানটা দেওয়া হয়। এখানে পাশে ফারুকসিয়ারের ছবি আছে। 1719 খ্রিস্টাব্দে আবার সৈয়দ ব্রাদার্স বা সৈয়দ বন্ধু অ্যাক্টিভ হয়ে পড়ে, কারণ এতদিনে বোঝা যাচ্ছে যে ফারুকসিয়ার কোনো কাজের নয়, একজন অযোগ্য সম্রাট, তাকে এবার সরিয়ে দেওয়ার দরকার রয়েছে। এবং এই কাজে সৈয়দ ব্রাদার্স মানে হচ্ছে সৈয়দ বন্ধুর সঙ্গে পেশোয়া বালাজি বিশ্বনাথ অ্যাড হন। দেখো, সৈয়দ ব্রাদার্স বা সৈয়দ বন্ধু যতই শক্তিশালী হোক না কেন, তারা শুধুমাত্র দুজন আমির ছাড়া কিছুই নয়। তারা চেষ্টা করে একজনকে শাসক বানাতে পারে, কিন্তু কোনো শাসককে হত্যা করে দেবে এতটাও ক্ষমতা হয়তো তাদের ছিল না, কারণ মোগলদের আর কিছু না হোক একটা আর্মি ছিল। এই সময় আর্মি দুর্বল হয়ে পড়লেও একটা ছোট হলেও আর্মি ছিল, এবং তার জন্য এবং সে এই আর্মি মুঘল সম্রাটের কথাই শুনবে, সে কোনো সৈয়দ বন্ধুর কথা শুনবে না। তো তাদেরকে মেরে দেওয়ার কোনো একটা কোনো একজন সম্রাটকে মেরে দেওয়া বা তাকে এ করার জন্য কারোর সাহায্য লাগবে। তো আগের ক্ষেত্রে দেখলাম যে ফারুকসিয়ার মানে জাহাদার শাহকে হত্যা করা হচ্ছে, কিন্তু জাহাদারকে শাহকে হত্যা কিন্তু একা আব্দুল্লাহ খাঁ বা হুসেন আলী করেনি, তার সঙ্গে ফারুকসিয়ারও ছিল, অর্থাৎ রাজ পরিবারের একজন ছিল। এরকম কাউকে থাকতে হবে, বা এমন কোনো একটা শক্তিকে থাকতে হবে যে রাজাকে হত্যা করার মতো ক্ষমতার অধিকারী। এবং সেই সময় এইরকম ক্ষমতা একটাই জাতির হাতে ছিল, তারা হচ্ছে মারাঠারা। তো মারাঠাদের এই সময় পেশোয়া বালাজি বিশ্বনাথ এর সহায়তায় সৈয়দ ব্রাদার্স 1719 খ্রিস্টাব্দে ফারুকসিয়ারকে সিংহাসন থেকে সরিয়ে দেয়, এবং একে বলা হয় যে অন্ধ করে দেওয়া হয়েছিল, এর চোখ নষ্ট করে দেওয়া হয়েছিল, এবং তারপরে তাকে ফাইনালি হত্যা করে দেওয়া হয়। এবং এই কারণে ফারুকসিয়ার হচ্ছেন মুঘলদের ইতিহাসে একমাত্র সুলতান, একমাত্র বাদশাহ যাকে তারই যারা আমির উমরাহরা রয়েছে তারা হত্যা করে দিচ্ছে। এর আগে বা এরপরে কেউ কোনোদিন হয়নি, একমাত্র ফারুকসিয়ার এটা হচ্ছে। আবার প্রশ্ন, তাহলে জাহাদার শাহকে কেন এই লিস্টে অ্যাড করা হচ্ছে না? কারণ জাহাদার শাহকে সৈয়দ ব্রাদার হত্যা করার তে হেল্প করেছিল, নিজেরা কিন্তু করেনি, রাজ পরিবারের একজন সাহায্য করেছিল। এই ক্ষেত্রে যখন ফারুকসিয়ারকে সরিয়ে দেওয়া হচ্ছে, রাজ পরিবারের কেউ সাহায্য করছে না, বাইরের একটা শক্তি সাহায্য করছে আলাদা ব্যাপার, মারাঠারা সাহায্য করছে, কিন্তু সৈয়দ ব্রাদার্স অ্যাক্টিভ ভূমিকা পালন করেছিল এখানে এই ফারুকসিয়ারকে হত্যা করার কাজে। তো যাই হোক, এইরকম একটা ঘটনা হয়, 1719 খ্রিস্টাব্দে একে হত্যা করে দেওয়া হয় এবং সেখানে রফিউদ্দৌজাকে সিংহাসনে বসানো হয়।
রফিউদ্দৌলা খুবই কম সময়ের জন্য শাসন করে, মাত্র কয়েক মাস, ফেব্রুয়ারি থেকে জুন 1719 খ্রিস্টাব্দের 28 ফেব্রুয়ারি থেকে জুন 4 এই অবধি শাসন করে। এবং রফিউদ্দৌলা হচ্ছে মুঘলদের ইতিহাসে সব থেকে কম সময়ে যে শাসক হয়েছে তাদের মধ্যে সব থেকে কম সময়ে ইনি শাসক ছিলেন। মানে মুঘলদের যতজন শাসক হয়েছে, সরি, বাদশাহ হয়েছে, তাদের মধ্যে সব থেকে কম সময়ে শাসন করেছে রফিউদ্দৌলা। নর্মালি মারা গেছে, এর পেছনে কোনো হত্যা বা কিছু ছিল না, নর্মালি এ মারা যায়। এরপরে রফিউদ্দৌলাও নর্মালি মারা যাবে। তো এও খুব কম সময়ে শাসন করে, জুন 6 জুন থেকে সেপ্টেম্বর 17 অব্দি, 17ই সেপ্টেম্বর অব্দি, 1719 খ্রিস্টাব্দের 6 জুন থেকে 17ই সেপ্টেম্বর অব্দি। আবার সেই এ সৈয়দ ব্রাদার্স এবার নতুন একজনকে চুজ করে, যার নাম রফিউদ্দৌলা। রফিউদ্দৌলা এবার শাহজাহান দ্বিতীয় মানে টাইটেল নিয়ে সিংহাসনে বসে। তো আগেই বললাম যে কেন এই সময় একে সৈয়দ ব্রাদার্সকে কিং মেকার বলা হতো। একাধিক সুলতানকে এরা পরপর সিংহাসনে বসায়। যাই হোক, রফিউদ্দৌলার পরে রফিউদ্দৌলাও খুব তাড়াতাড়ি মারা যায় এবং নর্মাল কারণেই মারা যায়, কোনো অঘটন ঘটেনি। এরপরে মোহাম্মদ শাহ সিংহাসনে বসে। 1719 থেকে 1748 খ্রিস্টাব্দ অব্দি মোহাম্মদ শাহ সিংহাসনে থাকে এবং খুবই দুর্বল একজন শাসক। রফিউদ্দৌলার মৃত্যুর পর রওশন আক্তার বলে একজন রাজপরিবারের একজন সদস্যকে এবার সৈয়দ ব্রাদার্স চুজ করে। এবার একে সিংহাসনে বসানো হয়। তো মোহাম্মদ শাহ নাম নিয়ে এ সিংহাসনে বসে। রওশন আক্তার এর অরিজিনাল নাম ছিল, আর মোহাম্মদ শাহ হচ্ছে টাইটেল। মোহাম্মদ শাহ মুঘলদের ইতিহাসে এতটাই অযোগ্য শাসক ছিল, মানে মহা অযোগ্য শাসক, এর মতো অযোগ্য শাসক আর কেউ কোনোদিন হয়নি। এরপরে হয়তো তাদের ক্ষমতা ছিল না, আলাদা ব্যাপার। বাহাদুর শাহ জাফর যে লাস্ট ছিল, সেও যথেষ্ট দুর্বল ছিল, কিন্তু অন্তত চেষ্টা করেছে যে আমরা একটু লড়াই করব। এতে মহাবিদ্রোহে লিডার হয়েছিল, ঠিক আছে, কিন্তু মোহাম্মদ শাহ একদমই মহা অযোগ্য শাসক ছিল এবং এতটাই আরাম ঐশ্বর্যের মধ্যে এ থাকতো, এর নামই হয়ে গেছিল রঙ্গিলা। এর পুরো নাম, মানে অনেক জায়গাতেই মানে একে আড়ালে একে বলা হতো মোহাম্মদ শাহ রঙ্গিলা। প্রচন্ড লাক্সারিয়াস লাইফ লিড করতো, কোনো শাসন ব্যবস্থাতে তার কোনো এই ছিল না, মনই ছিল না, জাস্ট আরামে শাসন মানে বসে থাকতো। এই হচ্ছে মোহাম্মদ শাহ। এবার মোহাম্মদ শাহ একটা জিনিস বুঝে যায় যে এতদিন ধরে কোনো শাসককে সরানোর পিছনে বা কোনো শাসককে বসানোর পিছনে হাত রয়েছে সৈয়দ ব্রাদার্সের। সৈয়দ বন্ধুদেরকে সরানোর প্রয়োজন রয়েছে, নয়তো যে কোনো দিন এরা আমাকেও হত্যা করে দিতে পারে। এবং এটা যখন বুঝতে পারে, নিজামুল মুলকের সহায়তায় সৈয়দ ব্রাদারকে এরা, মানে এই মোহাম্মদ শাহ হত্যা করে দেয়। তো এরপর এই সময় থেকে সৈয়দ ব্রাদার্সের যে চ্যাপ্টার ছিল সেটা এন্ড হয়ে যায়, আর সৈয়দ ব্রাদার নেই। 1724 খ্রিস্টাব্দে নিজামুল মুলকে ওয়াজির বানিয়ে দেওয়া হয়, কারণ নিজামুল মুলক তাকে সাহায্য করেছিল সৈয়দ ব্রাদারদের হত্যা করতে। তার রিওয়ার্ড স্বরূপ 1724 খ্রিস্টাব্দে নিজামুল মুলককে মুঘলদের ওয়াজির বানানো হয় এবং এই নিজামুল মুলকই পরবর্তীকালে গিয়ে সেপারেট হায়দ্রাবাদ রাজ্য গঠন করবে। 1737 খ্রিস্টাব্দে বাজিরাও প্রথম মাত্র 500 জন সৈন্য নিয়ে দিল্লি আক্রমণ করে। মাত্র 500 জন ঘোড়সওয়ার সৈন্য নিয়ে বাজিরাও প্রথম, মহান পেশোয়া যাকে বলা হয়, সে দিল্লি আক্রমণ করে দেয় এবং দিল্লি আক্রমণ করে মুঘল সুলতানকে তার পায়ের তলায় বসিয়ে নিতে পারে। অর্থাৎ এই সময় মোহাম্মদ শাহ নেমে এসে মুঘলদের পায়ের নিচে বসে, মারাঠাদের পায়ের নিচে বসে মারাঠারা যা বলছে সেইটা করতে বাধ্য হয়। এই ঘটনাও প্রথমবার হয় মুঘলদের ইতিহাসে। এর আগে কোনোবার এরকম কোনো ঘটনা ঘটেনি যে মারাঠারা ডাইরেক্ট এসে দিল্লিতে আক্রমণ করে মুঘল সুলতানকে পায়ের নিচে বসিয়ে দিয়েছে। যেমন প্রপার ছবি রয়েছে এটার, যে মোহাম্মদ শাহ রঙ্গিলা পায়ের কাছে বসে রয়েছে। তো যাই হোক,
এই সময় এই ঘটনা হয় এবং এর থেকে বোঝা যাচ্ছে যে বাজিরাও প্রথম এখন ইনডাইরেক্টলি মুঘলদের উপরে চলে আসে। মুঘলরা এখন নামে মাত্র একটা শক্তি হিসেবে ভারতে থাকছে। যদিও মারাঠারা কোনোদিনই এই চেষ্টা করেনি যে মুঘলদের সরিয়ে দিয়ে পুরো ভারতের তারা শাসক হবে, এই চেষ্টাটা তারা কোনোদিনই করেনি। যাই হোক, বাজিরাও প্রথম এসে একে করলেও মানে আক্রমণ করলেও ফাইনালি সিংহাসনে এই মোহাম্মদ শাহ রঙ্গিলাই থাকে। 1739 খ্রিস্টাব্দে ব্যাটেল অফ কার্নালের যুদ্ধ, যে যুদ্ধে মুঘল বাহিনী পুরোপুরিভাবে পর্যুদস্ত হয় এবং নাদির শাহ দিল্লি অব্দি চলে আসে, ইন্দাস দখল করে নেয়, সিন্ধু নদীর যে ওই অংশটা পুরো দখল করে নেয়, তো প্রচুর লুটপাট করে। এই ঘটনা হচ্ছে 1739 খ্রিস্টাব্দে ব্যাটেল অফ কার্নাল, হচ্ছে এই মোহাম্মদ শাহের রাজত্বকালে। এরপর আসছে আহম্মদ শাহ। 1748 থেকে 1754 আহম্মদ শাহ সিংহাসনে থাকে। এও একদম অযোগ্য শাসক ছিল, খুব একটা কোনো গুরুত্বপূর্ণ ঘটনা এর সময় নেই। এর সময় আহমদ শাহের যে মা ছিল, যার নাম উধামবাই, এর হাতে সমস্ত ছিল, শাসনভার ছিল। উধামবাই শাসন করতো ইনডাইরেক্টলি, আর আহমদ শাহ জাস্ট বসে থাকতো সিংহাসনে। এই হচ্ছে ব্যাপার এই সময়ের অবস্থা মুঘলদের। এরপরে আলমগীর দ্বিতীয়। দেখো, এই চ্যাপ্টারটা এমন একটা চ্যাপ্টার, এখানে কিছু নেই বোঝানোর মতো, সেই কারণে অত ইন্টারেস্ট হয়তো পাওয়ার মতো নেই। জাস্ট কয়েকটা পয়েন্ট মনে রাখতে হবে, তাহলেই হবে। 1754 থেকে 1758 খ্রিস্টাব্দ অব্দি আলমগীর দ্বিতীয় সিংহাসনে বসে। জাহাদার শাহের কথা আমরা একটু আগে দেখে এলাম। এই জাহাদার শাহের পৌত্র হচ্ছে আলমগীর দ্বিতীয়, অর্থাৎ নাতি। এই সময় আহমদ শাহ আবদালি ভারত আক্রমণ করে। 1757 খ্রিস্টাব্দের জানুয়ারি মাসে আহমদ শাহ আবদালি ভারত আক্রমণ করে। এর সময় আরো একটা গুরুত্বপূর্ণ যুদ্ধ হয়, যেটা হচ্ছে পলাশির যুদ্ধ। দেখে বোঝা যাচ্ছে 1754 থেকে 58 অব্দি সিংহাসনে ছিল, অর্থাৎ 1757 খ্রিস্টাব্দে পলাশির যুদ্ধ হয়। এবং এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, পলাশির যুদ্ধ কোন মুঘল বাদশার আমলে হয়েছিল? সেটা হচ্ছে আলমগীর দ্বিতীয়। এরপরে যে শাসক হয় সে হচ্ছে শাহজাহান তৃতীয়, যার সম্পর্কে কোনো কিছুই বলার নেই। 1758 থেকে 59 মাত্র 1 বছর সিংহাসনে থাকে। তারপরে শাসক হয় শাহ আলম দ্বিতীয়। শাহ আলম দ্বিতীয় একটু বেশি দিন রাজত্ব করে, 1759 থেকে 1806। এর সময় তিনটে গুরুত্বপূর্ণ যুদ্ধ হয়। একটা যুদ্ধ থার্ড ব্যাটেল অফ পানিপথ বা পানিপথের যুদ্ধ, সরি তিনটে বলছি, দুটো ইম্পর্টেন্ট যুদ্ধ হয়। একটা হচ্ছে থার্ড ব্যাটেল অফ পানিপথ বা পানিপথের যুদ্ধ, 1761 খ্রিস্টাব্দে হয়। এই যুদ্ধে মারাঠাদের শক্তি শেষ হয়ে যায়। এবং ব্যাটেল অফ বক্সার 1764 খ্রিস্টাব্দে, বক্সারের যুদ্ধের মাধ্যমে বাংলার ক্ষমতা শেষ হয়ে যায়। একদিকে মারাঠাদের পুরো ক্ষমতা শেষ, একদিকে বাংলা জায়গাটা পুরো এদের হাতে চলে আসছে, ব্রিটিশদের হাতে চলে আসছে। তো গুরুত্বপূর্ণ, ইতিহাসের গুরুত্বপূর্ণ দুটো যুদ্ধ, পানিপথের যুদ্ধ এবং ব্যাটেল অফ বক্সার, এই দুটোই এই সময় শাহ আলম দ্বিতীয় সময় হয়েছিল। 1765 খ্রিস্টাব্দে শাহ আলম দ্বিতীয় সঙ্গে যে চুক্তি হয়, ট্রিটি অফ এলাহাবাদ, কারণ এই যে বক্সারের যুদ্ধ, এতে শাহ আলম দ্বিতীয় অংশগ্রহণ করেছিল ব্রিটিশদের বিরুদ্ধে এবং স্বাভাবিকভাবে হেরে যায় যেহেতু, সেই কারণে তাকে একটা সন্ধি স্বাক্ষরিত করতে হয়, যে সন্ধির নাম এলাহাবাদের সন্ধি। এই সন্ধিটা হয় 1765 খ্রিস্টাব্দের আগস্ট মাসে এবং এই সন্ধি অনুযায়ী শাহ আলম দ্বিতীয়কে দিল্লি থেকে তুলে নিয়ে গিয়ে এলাহাবাদে বন্দি, এক রকমের বন্দি করে রাখা হয়। মানে বন্দি বলতে জেলে বন্দি নয়, একটা তাকে প্রাসাদ দেওয়া হয়, সেখানে সে নিজের আরামে থাকতে পারবে, তাকে একটা পেনশন দেওয়া হবে, একটা অর্থ দেওয়া হবে ব্রিটিশদের তরফ থেকে। সেই অর্থ নিয়ে সে যেটা করতে চায়, সুখে স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে পারে, তার থেকে শাসন ভার কেড়ে নেওয়া হয়। তো সন্ধি অনুযায়ী এলাহাবাদে গিয়ে এই সময় শাহ আলম দ্বিতীয় বাস করতে থাকে। এবং এছাড়াও শাহ আলম দ্বিতীয় একটা ফরমান জারি করে। হি অলসো ইস্যুড এ ফরমান গ্র্যান্টিং দ্য কোম্পানি ইন পারপেচুয়ারি অফ দিওয়ানি অফ বেঙ্গল, বিহার এন্ড ওড়িশা। বাংলা, বিহার, ওড়িশাতে যে এটা ফারুক সিয়ার দিয়েছিল 3000 টাকার বিনিময়ে তোমরা বিনা শুল্কে বাণিজ্য করতে পারবে, সেইটাকে রিনিউ করে এই সময় শাহ আলম দ্বিতীয়। খুব একটা ইম্পর্টেন্ট ব্যাপার নয়। 1772 খ্রিস্টাব্দে আবার মারাঠারা দিল্লি
আবার পুনরায় সালাম দ্বিতীয়কে নিয়ে আসে। এলাহাবাদে বন্দী ছিল সে। এলাহাবাদ থেকে তাকে তুলে এনে দিল্লিতে প্রতিষ্ঠা করা হয় 1772 খ্রিস্টাব্দে, এবং এই কাজটা করে মারাঠারা। এবং এইখানে সে 1803 অব্দি এতে ছিল, দিল্লিতে। শাহ আলম দ্বিতীয় আবার দিল্লিতে ছিল। 1803-এর পর আবার তাকে ব্রিটিশরা তুলে নিয়ে গিয়ে এলাহাবাদে বন্দী করে দেয়, এবং সেইখানেই শেষ জীবন অব্দি সে ছিল। তো 1772 খ্রিস্টাব্দে এই ঘটনাটা ঘটে। এরপর আসছে আকবর দ্বিতীয়। আকবর দ্বিতীয় 1806 থেকে 1837 অব্দি সিংহাসনে বসেছিল, এবং ইতিহাসে এই একটা কারণেই বিখ্যাত, সেটা হচ্ছে রামমোহন রায়কে রাজা উপাধি দিয়েছিল আকবর দ্বিতীয়। এবং আরো একটা ঘটনা আকবর দ্বিতীয় সময় হয়েছিল, সেটা হচ্ছে 1885 খ্রিস্টাব্দ থেকে মুঘলদের যে কয়েন ভারতে ছিল সেটা অফিসিয়ালি বন্ধ হয়ে যায়। অর্থাৎ এইবার থেকে ব্রিটিশদের ছাপানো কয়েন ভারতে বৈধ হয় এবং মুঘলদের কয়েন শেষ হয়ে যায়। এবং আগের দিন বলেছিলাম, যখন কোনো কারুর কয়েন বন্ধ হয়ে যায়, কারুর যদি কয়েন সেখানে চলে, তার সেই জায়গার উপরে তারই ক্ষমতা রয়েছে, এইটুকু একদম গ্যারান্টেড। তো যখন থেকে ব্রিটিশ কয়েন চলতে শুরু করে, এইটুকু প্রমাণিত হয়ে যায় যে মুঘলরা আজ থেকে শেষ, এদের আর কোনো ক্ষমতা নেই। এইখানে এবার ব্রিটিশ শাসন শুরু হচ্ছে। তো 1835 খ্রিস্টাব্দে মুঘলদের কয়েন এখানে বন্ধ হয়ে যায় এবং ব্রিটিশদের কয়েন চালু হয়ে যায়। এবং শেষ হচ্ছে বাহাদুর শাহ সেকেন্ড 1837 থেকে 1857 খ্রিস্টাব্দ অব্দি। যদিও আকবর দ্বিতীয় সময় অফিসিয়ালি আনঅফিসিয়ালি মুঘলদের শাসন শেষ হয়ে গেছে, কিন্তু বাহাদুর শাহ সেকেন্ড যখন মারা যাবে, অফিসিয়ালি মুঘল শাসন শেষ হয়ে যাবে ভারত থেকে। কারণ বাহাদুর শাহ দ্বিতীয়কে তো মারা যায় রেঙ্গুনে। এছাড়া বাহাদুর শাহ দ্বিতীয় যারা পুত্র ছিল তাদেরকে হত্যা করে দেওয়া হয়, তার যারা পরিবারের লোক ছিল তাদেরকে হত্যা করে দেওয়া হয়। তার ফলে মুঘলদের যে বংশ সেটাই এখানে শেষ হয়ে যায়, এবং তার ফলে মুঘল শাসন বা মুঘল যে বংশটা সেটা অফিসিয়ালি ভারত থেকে শেষ হয়ে যায়। তো যাই হোক, বাহাদুর শাহ দ্বিতীয় এর আর এক নাম হচ্ছে বাহাদুর শাহ জাফর। যে এ অ্যাকচুয়ালি জাফর নাম নিয়ে কবিতা লিখতো, খুবই ভালো একজন কবি ছিল। শাসক হিসাবে মানে শাসন তো তার করার এই ছিল না, তার অধিকারেই ছিল না, কিন্তু একজন ভালো কবি ছিল, খুব ভালো ভালো কবিতা লিখেছে বাহাদুর শাহ দ্বিতীয়। যাই হোক, জাফর যেহেতু তার ছদ্ম নাম ছিল, সেই কারণে তাকে ইতিহাসে বাহাদুর শাহ জাফর নামে পরিচিত বা বাহাদুর শাহ দ্বিতীয় নামে পরিচিত। এর সময় হয় 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহ, এবং মহাবিদ্রোহতে যারা সিপাহীরা ছিল তারা সকলে বাহাদুর শাহ দ্বিতীয়কে তাদের নেতা বলে পরিচয় দেয়, এবং তারা বলে যে ভারত থেকে ইংরেজদের বিতাড়িত করে ভারতে আবার মুঘল শাসন চালু করা হবে এবং বাহাদুর শাহ দ্বিতীয় সুলতান হবে, বাদশাহ হবে। তো এই সময় 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহ হয়। যাই হোক, বিদ্রোহের ফল কি হয়, বিদ্রোহ সম্পর্কে তো আমরা আলাদা করে দেখবই। এই বিদ্রোহে ব্রিটিশরা জয়ী হয় এবং স্বাভাবিকভাবে সকলে পরাজিত হয়, এবং এরপরে বাহাদুর শাহ দ্বিতীয়কে বা বাহাদুর শাহ জাফরকে রেঙ্গুনে বন্দি করে দেওয়া হয় 1862 খ্রিস্টাব্দে। এখানেই সে মারা যায়। বাহাদুর শাহ জাফরের মানে সমাধিও রয়েছে রেঙ্গুনে। রেঙ্গুনে এটা অবস্থিত। তো যাই হোক, এইখানে এইভাবে যে মুঘল শাসন সেটা অফিসিয়ালি শেষ হয়ে যায়, এবং 1 নভেম্বর 1858 খ্রিস্টাব্দে মহারানীর ঘোষণাপত্র বা ডিক্লারেশন অফ কুইন ভিক্টোরিয়া ভারতে আনা হয়। মহারানীর ঘোষণাপত্রের মাধ্যমে ভারতের ওপর ডাইরেক্ট ব্রিটিশ শাসন, ব্রিটিশ গভর্নমেন্টের শাসন চালু হয়ে যায়। তো এইখান থেকে এবার ভারতে মুঘল শাসনও শেষ হয়ে যায়, ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনও শেষ হয়ে যায়। এখানে এবার থেকে ইংল্যান্ডের ডাইরেক্ট শাসন শুরু হবে। তো অনেক পরের ঘটনা, সেগুলো আমরা যখন এই রেসপেক্টিভ চ্যাপ্টার আসবে তখন দেখবো। এবার আমাদের একটু কিছু বোঝার জায়গা রয়েছে, সেই জায়গাটা একটু বোঝাবো যে মুঘল এম্পায়ার এরকম ভাবে হঠাৎ করে পতন হয়ে গেল কিভাবে। যে মুঘল সাম্রাজ্য ঔরঙ্গজেবের টাইম অব্দি বেশ ভালোভাবে চলছিল, সেই মুঘল সাম্রাজ্য হঠাৎ করে তার পরবর্তীকালে কেন পতন হয়ে গেল, এর পেছনে বিভিন্ন কারণ রয়েছে। ফার্স্ট হচ্ছে জমিদারদের সঙ্গে প্রবলেম। দেখো, মুঘল শাসকদের আন্ডারে দুটো পাওয়ারফুল শ্রেণী ছিল। একটা হচ্ছে জমিদাররা, আর একটা হচ্ছে আমির উমরাওরা বা নবেলরা। Two class shared the power of the state with the empire during the medieval period, the জমিদার and the nobles। অর্থাৎ মুঘল শাসক হচ্ছে উপরে থাকবে, কিন্তু তার শাসনটাকে নিচের স্তরে এক্সিকিউট করবে
দুটো শ্রেণীর ব্যক্তি, একটা হচ্ছে জমিদাররা আর একটা হচ্ছে প্রধানরা বা নভেলরা, মানে যারা আমির ওমরাহ। জমিদার যারা ছিল তারা বংশানুক্রমিকভাবে জমিদারি পেত। যে জমিদার তার পুত্রও জমিদার হবে, তার পুত্রও জমিদার হবে, এবং এরা বিভিন্ন রকমের সুযোগ সুবিধা পেত। ওয়ান টাইপ অফ তারা নিজেরা রাজাদের মতো শাসন করতো। আমরা বিভিন্ন সিনেমাতে দেখেছি তাদের জীবন, তারা কিভাবে করতো, শাসন টাসন করতো ইত্যাদি ইত্যাদি। তো তারা প্রায় একদম রাজার মতো শাসন করতো। তারা নিজেরা বিভিন্ন টাইটেল নিত, যেমন রাজা টাইটেল নিত তারা, ঠাকুর, খুত, দেশমুখ, এই সমস্ত টাইটেল তারা নিত। দিয়ে তারা সেই রেসপেক্টিভ এলাকায় যে কটা গ্রাম তাদের আন্ডারে রয়েছে সেখানে শাসন করত। সেখান থেকে যে রেভিনিউ তারা পেত সেটা তারা যারা মুঘল যে রয়েছে, সুলতান রয়েছে, তার কাছে পাঠিয়ে দিত। এবার এই ঘটনাটা অনেক দিন অবধি চলেছিল, মানে এরকম ভাবে তারা নিজেরা শাসন করত, তাদের একটা প্রপার পাওয়ার ছিল, তাদের হাতে ক্ষমতা ছিল। কিন্তু এদের ক্ষমতা ধীরে ধীরে খর্ব করার চেষ্টা হয়, জমিদারি প্রথাটাকে তুলে দেওয়ার চেষ্টা করা হয়, জমিদারদের হাত থেকে জমি নিয়ে নেওয়ার চেষ্টা হয়, এবং সেখানে ডাইরেক্ট মুঘল শাসন প্রতিষ্ঠা করার চেষ্টা এই সময় থেকে করা হয়। কোন সময় থেকে? যখন ঔরঙ্গজেব সিংহাসনে বসে। ঔরঙ্গজেবের ভ্রান্ত নীতির প্রথম নীতি হচ্ছে এটাই, যে জমিদারদের হাত থেকে শাসন বা ক্ষমতা কেড়ে নেওয়া। যার ফলে হচ্ছে কি, জমিদাররা বিদ্রোহ করে দিচ্ছে। এর ফলে জমিদাররা বিদ্রোহ করে দিচ্ছে। অন্যদিকে যারা আমিররা ছিল, মানে নভেল যারা ছিল, তারা দেখছে এটা সুযোগ, জমিদাররা বিদ্রোহ করে দিচ্ছে, আমরা এই সময় চেষ্টা করলে বেশি ক্ষমতা লাভ করতে পারবো, আমরা বেশি সুযোগ সুবিধা নিয়ে নিতে পারবো। যতদিন অবধি ঔরঙ্গজেব ছিল ততদিন পর্যন্ত এটা করা সম্ভব হয়নি, কিন্তু যখনই ঔরঙ্গজেবের মৃত্যু হয় তখন থেকে দুর্বল শাসকরা সিংহাসনে বসতে শুরু করে। অবশ্যই শাসকরাও দুর্বল ছিল, কিন্তু তার সূত্রপাত ঔরঙ্গজেবের সময় থেকে হয়েছে, যে জমিদাররা একে একে বিদ্রোহ করছে এবং আমিররা ধীরে ধীরে জমিদারদের ইনফ্লুয়েন্স করতে শুরু করছে, যাতে তারা একটু এক্সট্রা সুযোগ সুবিধা লাভ করতে পারে। এবং ঔরঙ্গজেবের পর থেকে এইটা পুরো প্রবল বেগে চলে আসে। প্রচুর জমিদার এই সময় বিদ্রোহ করে দেয়, আমির ওমরাও যারা রয়েছে প্রত্যেকেই এই সময় বিদ্রোহ করে দেয়। তো যার ফলে মুঘলদের যে পাওয়ার ছিল সেইটা প্রচন্ড ভাবে কমে যায়, কারণ মুঘলদের একটা বড় মানে শক্তি হচ্ছে এই দুটো শ্রেণী। সেই দুটো শ্রেণী যদি মুঘলদের বিরুদ্ধে চলে যায়, তার ফলে তাদের শক্তি অটোমেটিক্যালি কমে যাবে। এরপরে হচ্ছে সেকেন্ড, রেইজ অফ দ্য রিজিওনাল অ্যাসপাইরেশনস। অর্থাৎ এই সময় কিছু ছোট ছোট রাজ্য স্বাধীন হয়ে গিয়ে বড় হতে শুরু করে, বা তারা শক্তিশালী হতে শুরু করে, যেমন জাটরা, শিখরা এবং মারাঠারা। এবং এদের প্রত্যেকেরই একটা কারণ হচ্ছে ঔরঙ্গজেবের নীতি। ঔরঙ্গজেব যে নীতিটা নিয়েছিল, একটু আগে বললাম যে ধর্মান্তকরণের নীতি, এই নীতিটার ফলে মারাঠা, জাট, শিখ, এই তিনটে শ্রেণী বা এই তিনটে জাতি একদম ডাইরেক্ট ঘোষণা করে যে আমরা মুঘলদের এখান থেকে সরিয়ে দেবো, সেই জায়গাতে আমরা নিজেরা শাসন করব, সেখানে একটা হিন্দু শাসন প্রতিষ্ঠা হবে। এর পেছনে মেন গুরুত্বপূর্ণ মানে মেনলি দায়ী হচ্ছে ঔরঙ্গজেবের নীতি। ঔরঙ্গজেব অ্যান্ড আফটার হিম বাহাদুর শাহ ফার্স্ট বাই অ্যাটেম্পটিং টু সাপ্রেস দ্য রাজপুত স্পার্ড দেম টু ব্যাটেল এগেনস্ট দ্য মুঘলস। যেটা দেখেছি যে ঔরঙ্গজেব তো পুরোপুরি রাজপুতদের বিরুদ্ধে যুদ্ধ করতে শুরু করে, তাদের জায়গা দখল করতে শুরু করে। তার ফলে রাজপুতরাও আলাদা হয়ে যায়, জাট, শিখ বা মারাঠাদের মতো রাজপুতরাও আলাদা হয়ে যায় এবং তারাও বিদ্রোহ করে। তার সঙ্গে বাহাদুর শাহ প্রথমের দিকে সেম চেষ্টা করেছিল, এর মতো ঔরঙ্গজেবের মতো, যে এদেরকে রাজপুতদের যে জায়গাগুলো রয়েছে সেইগুলোকে অধিকার করে নাও। কিন্তু পরে যখন সে ভুল বুঝতে পারে, ফাইনালি সে চেঞ্জ করে যে রাজপুতদের জায়গা দখল করা হবে না। এবং পরবর্তীকালে যারা লেটার মুঘলস এসেছিল
তারাও একই পলিসি ফলো করে যে না, রাজপুতদের ঘাঁটিয়ে কোনো লাভ নেই, কারণ তারা যথেষ্ট শক্তিশালী এবং তারা যদি বিদ্রোহ করে মুঘলরা শাসন করতে পারবে না। সেই জন্য পরবর্তী মুঘলরা এই নীতিটা গ্রহণ করেনি যে রাজপুতদের থেকে জায়গা কেড়ে নেব। তারা তাদের সঙ্গে নেগোসিয়েট করে তাদের সঙ্গে ভালোভাবে শাসন করার চেষ্টা করেছে, কিন্তু এটা অনেক দেরি হয়ে গেছিল। ঔরঙ্গজেব যে কাজটা করে গেছে তার ফলে রাজপুতরা এতদিনে পুরোপুরি মোগলদের বিরুদ্ধে চলে গেছিল, যার ফলে এই সময় তাদের সঙ্গে নেগোসিয়েশন করার চেষ্টা করলেও সেটা সফল হয় না। অন্যদিকে মারাঠারা এই সময় প্রচন্ড শক্তিশালী হয়ে যায় এবং তার পিছনেও কারণ হচ্ছে ঔরঙ্গজেবের নীতির ফলে মারাঠাদের উত্থান ঘটে। শিবাজি একটা ডাইরেক্ট বিদ্রোহ ঘোষণা করে দেয় এবং তারপর থেকে মারাঠা জাতি প্রচন্ডভাবে শক্তিশালী হতে শুরু করে এবং এই সময় এসে যখন ঔরঙ্গজেবের মৃত্যু হয়ে যায় তখন অবধি এসে মারাঠারা যথেষ্ট বড় একটা শক্তিতে পরিণত হয়ে গেছে। এবং যখনই তারা শক্তিশালী হয়ে গেছে তারা এবার ডাইরেক্টলি বারে বারে মুঘলদের অধিকৃত যে জায়গাগুলো রয়েছে সেইগুলোতে আক্রমণ করতে থাকে। তার ফলে যে ইন্টারনাল যে আক্রমণগুলো, একদিকে রাজপুতরা আক্রমণ করছে, তাদেরকে আর দলে টানা যাচ্ছে না, একদিকে মারাঠারা বারংবার আক্রমণ করছে এবং অধিকাংশ সাউথ ইন্ডিয়াতে অধিকাংশ জায়গা তারা দখল করে নিয়েছে, জাটরা শিখরা এই সময় আক্রমণ করছে, যার ফলে মুঘলরা এই সময় প্রচন্ড বেশি দুর্বল হয়ে পড়ে। এইরকম এত বিদ্রোহ বা এত আক্রমণ, ভেতর থেকে এত আক্রমণ, সেগুলোকে কন্ট্রোল করার মতো ক্ষমতা তাদের আর ছিল না। এরপরে হচ্ছে ইকোনমিক এবং অ্যাডমিনিস্ট্রেটিভ প্রবলেম। The number of amirs and their ranks of mansabs had increased sharply over time. ঔরঙ্গজেবের সময় এসে প্রচন্ড বেশি মনসবদারি দেওয়া শুরু হয়। মনসবদারি প্রথা আকবরের সময় চালু হয়েছিল, তো প্রচন্ড বেশি ভাবে মনসবদারি দেওয়া হতে থাকে। মনসবদারি প্রথা কি? একটা ছোট জমি, সেই ছোট জমিটা কোনো একজন ব্যক্তিকে দিয়ে দাও, তার সেই জায়গাতে যা চাষবাস হবে, সেখান থেকে যা ইকোনমিক অ্যাক্টিভিটি হবে, তার ফলে যা টাকা সে পাবে, সেটার মাধ্যমে তাকে কিছু সৈন্য দেওয়া হবে, সেই সৈন্যটা সে দেখভাল করবে। অর্থাৎ একজন মনসবদার, তার আন্ডারে একটা জমি রয়েছে এবং বাদশা তাকে হয়তো 4টে কি 5 জন কি 6 জন বা 20 জন 50 জন এরকম একটা সৈন্য তার হাতে দিয়ে দিয়েছে। এই জমিতে যা অ্যাক্টিভিটিস হবে সেই মনসবদার সেখান থেকে যে প্রফিটটা পাবে তার কিছুটা অংশ এদের পিছনে খরচ করবে, বাকি অংশ সে প্রফিট হিসেবে রেখে দেবে। এবার ভারতে জমির পরিমাণ সীমিত, জমিকে টেনে লম্বা করা যাবে না, যতটুকু জমি ছিল ততটুকুই ছিল। কিন্তু ঔরঙ্গজেবের টাইমে এসে মনসবদারি যে সিস্টেমটা সেটা বেশি করে বেড়ে যায়, অর্থাৎ প্রচুর ব্যক্তিকে এই সময় মনসবদারি দেওয়া হতে থাকে, যার ফলে জমি শর্টেজ হয়ে যায়। আর জমি যখনই শর্টেজ হয়ে যায় তখন এবার হাত পড়ে অন্যান্য জমিগুলো যেগুলো সুলতানের রয়েছে বা অন্যান্য জমি যেগুলো থেকে ট্যাক্স পাওয়া যেত সেই সমস্ত জমির ওপরে, যার ফলে হচ্ছে কি ট্যাক্সের পরিমাণ কমে যাচ্ছে এবং ট্যাক্স যখনই কমে যাচ্ছে তখনই এদের হাতে, মুঘল বাদশাদের হাতে পয়সাও কমে যাচ্ছে। তার উপরে চলছে একাধিক যুদ্ধ। ঔরঙ্গজেবের সময় প্রচুর যুদ্ধ হয়েছে, প্রচুরবার ঔরঙ্গজেব দাক্ষিণাত্যে আক্রমণ করেছে, যার ফলে প্রচুর অর্থ খরচ হয়েছে, কারণ তাকে একটা বড় আর্মি রাখতে হতো, সেই আর্মির খরচের জন্য প্রচুর অর্থ খরচ করতে হতো। এর ফলে ঔরঙ্গজেবের সময় আস্তে আস্তে ঔরঙ্গজেবের সময় শেষ হতে হতে পুরো কোষাগার ফাঁকা হয়ে যায়। তো এর পরবর্তী যারা শাসক, পরবর্তী মুঘল যারা আসে, তাদের কাছে অলরেডি জমি কম রয়েছে, মানে অলরেডি তাদের কোষাগার শূন্য। এই অবস্থাতে একাধিক নতুন নতুন রাজ্য স্বাধীন হয়ে বেরিয়ে যাচ্ছে, যার ফলে তাদের হাতে অর্থ আরো কমে যাচ্ছে এবং অর্থ যত কমে যাবে সে সৈন্যবাহিনীর সংখ্যা কমাতে থাকবে, সৈন্যবাহিনীর সংখ্যা কমাতে থাকলে তার শক্তিও আস্তে আস্তে কমে যাবে। তো এই জিনিসটা এই সময় হয়েছিল, ইকোনমিক কারণে যে সাম্রাজ্যের যে ক্ষমতা ছিল সেটা কমে গেছিল। এরপরের প্রবলেম হচ্ছে কোনো ডেফিনাইট ল অফ সাকসেশন ছিল না, বা কোনো পরবর্তী শাসক কে হবে উত্তরাধিকার নীতি মুঘলদের ছিল না,
যার ফলে কোনো একজন শাসক মারা গেলে তার জায়গা দখল করার জন্য একাধিক ব্যক্তিদের মধ্যে লড়াই হতো। মানে সেই সময় একজন সুলতানের একাধিক সন্তান থাকতো, পুত্র সন্তান থাকতো। তারা সকলেই চেষ্টা করতো যে আমরা শাসক হব, যার ফলে একটা ভয়ঙ্কর যুদ্ধ হতো। এবং যখনই এরকম একটা গৃহযুদ্ধ হয়, ইন্টারনাল প্রবলেম হয়, তার সুযোগ সুবিধা সব থেকে বেশি নেয় আমির ওমরাহরা বা যারা বিদ্রোহ করছে বিদ্রোহীরা। যখনই এরকম যুদ্ধ হয়েছে আমির ওমরাহরা এইরকম ভাবে নিজেদের ক্ষমতা বাড়িয়ে গেছে এবং তারা একসময় এতটাই ক্ষমতাশালী হয়ে গেছে যে তারা বেরিয়ে এসে নিজেরা আলাদা আলাদা স্টেট গঠন করেছে বা তারা নিজেরা মুঘল সাম্রাজ্যকে প্রচন্ডভাবে ইনফ্লুয়েন্স করে নিজেদের আখের গুছিয়ে নিয়েছে। উইথ দ্য অ্যাবসেন্স অফ and definite law of succession, there always occurred a war of succession. This weakened the stability of the government. এবং যখনই এরকম যুদ্ধ, একজন শাসক মারা যাচ্ছে তার পরেই একটা ভয়ঙ্কর যুদ্ধ, আবার একজন মারা যাবে তারপরে একটা ভয়ঙ্কর যুদ্ধ, এর ফলে যে স্টেবিলিটিটা রয়েছে, শাসনের একটা স্টেবিলিটি থাকতে হবে, সেই স্টেবিলিটিটা নষ্ট হয়ে যায়। কোনো একটা দেশে যদি বারংবার যুদ্ধ হয়, সেই দেশের অর্থনীতি বলে কোনো কিছু থাকে না, সেই দেশের কোনো গঠন পরিকাঠামো বলে কিছু থাকে না। যেমন আজকে আমরা সিরিয়ার কথা দেখতে পাই, সিরিয়ার সেম অবস্থা, সেখানে কোনো কিছুই নেই। এর কারণ সেখানে বারে বারে যুদ্ধ হয়, গৃহযুদ্ধ হচ্ছে, বিভিন্ন প্রবলেম হচ্ছে, এরকম। এই জিনিসটা সেই সময় মুঘলদের ক্ষেত্রেও হয়ে গেছিল, যার ফলে পুরো ইন্টারনাল গভর্নমেন্ট যে স্টেবিলিটি সেই সমস্ত কিছু ভেঙে গেছিল। The degradation of the rulers led to the degradation of the nobility, with the fictitious quarrels and intrigues costing the empire heavily. এবং তার সঙ্গে সঙ্গে যারা রুলার এসেছিল তারাও অবশ্যই দুর্বল ছিল। এটাও মানতে হবে যে যতই প্রবলেম আসুক, শাসক এই সময় যদি একজন ভালো প্রপার মোগল শাসক আসতো তাহলে আবার হয়তো এই সাম্রাজ্যটা ঘুরে দাঁড়াতে পারতো, কিন্তু সেরকম কোনো শাসকই এই সময় এসে পৌঁছয়নি। যারা এসেছিল তারাই নয় দুর্বল, নয় অযোগ্য, আর নয় বিলাসপ্রিয়। তার ফলে হয়েছে কি, যে নোবেলরা ছিল তারা শক্তিশালী হয়েছে এবং সাম্রাজ্য ধীরে ধীরে দুর্বল হয়ে গেছে। এবং যেটা একটু আগে বলছিলাম যে আর্মি ডিটোরিয়েশন হয়ে গেছিল, আর্মির যে ক্ষমতা সেটা কমে গেছিল, কারণ ইকোনমিক্যালি এই মোগল সাম্রাজ্য দুর্বল হয়ে পড়েছিল। অতএব এত আর্মি রাখার তাদের কাছে টাকা ছিল না, তারা আর্মির সংখ্যা কমিয়ে দিতে বাধ্য হয়। সেকেন্ড ব্যাপার হচ্ছে আর্মি এই সময় বংশানুক্রমিক হয়ে পড়েছিল। বংশানুক্রমিক হওয়ার ফলে একজন যে সৈন্য, তার পুত্র সৈন্য হতো। এবার যে সৈন্য, তার কাছে ক্ষমতা ছিল, মানে সে কেপেবল বলেই সৈন্য হয়েছে, কিন্তু তার পুত্র যে তার মতো কেপেবল হবে সেরকম নয়। এর ফলে পরবর্তী প্রজন্ম যারা এসছে তারা হয়তো সৈনিক হিসাবে খুব ভালো ছিল না, তার ফলে সৈন্যবাহিনী দুর্বল হয়ে পড়েছিল। তো সৈন্যবাহিনী কোনো একটা সাম্রাজ্যের যদি দুর্বল হয়ে পড়ে, অটোমেটিক্যালি সেই সাম্রাজ্যের পতন ত্বরান্বিত হয়ে পড়ে, সেই সাম্রাজ্য কোনোদিনই থাকতে পারে না। তো এটাও একটা বড় কারণ। এর পরের ঘটনা হচ্ছে, যে সাম্রাজ্যটা ছিল সেই সময়ের ভিত্তিতে প্রচন্ড বড় হয়ে গেছিল। The empire had become too vast and unwieldy to be efficiently governed from a central authority under weak ruler, especially under the existing condition of transport and communication. সেই সময় ট্রান্সপোর্ট বা কমিউনিকেশন এমন কিছু ভালো ছিল না, যার ফলে পুরো ভারত ছাড়াও আজকের পাকিস্তান, আফগানিস্তান যে অঞ্চলগুলো সমস্ত কিছু মুঘলদের আন্ডারে ছিল। তো এত বড় জায়গাটাকে শাসন করা সেই সময়ের ভিত্তিতে একটা অসম্ভব ব্যাপার ছিল, যেটা ঔরঙ্গজেব করতে চেয়েছিল। ঔরঙ্গজেব চেয়েছিল সে পুরো জায়গা দখল করে শাসন করবে। যাই হোক, সে চেষ্টা করেছিল, কারণ অনেক ক্ষেত্রে সফল হয়েছিল। যতদিন পর্যন্ত ঔরঙ্গজেব শাসন করেছে ততদিন পর্যন্ত কোনো রকমের যুদ্ধবিগ্রহ প্রচুর ছিল, ভেতরে প্রচন্ড যুদ্ধবিগ্রহ হচ্ছিল। তো তা সত্ত্বেও সাম্রাজ্যের যে সীমানাটা সেটা সেম ছিল। কিন্তু পরবর্তীকালে যারা দুর্বল শাসক আসে তাদের ক্ষেত্রে এত বড় একটা সাম্রাজ্য শাসন করা সম্ভব হয়নি। যার ফলে যেটা হচ্ছে, ছোট ছোট করে বিভিন্ন জায়গা সাম্রাজ্য থেকে বেরিয়ে যাচ্ছে। প্লাস এত বড় সাম্রাজ্য কে রক্ষা করার জন্য প্রচুর অর্থ খরচ হতো, সেটাও একটা কারণ ছিল এই মোগল সাম্রাজ্যের পতনের জন্য।
এবং যেটা প্রথম থেকে বলে আসছি, ঔরঙ্গজেবের রিলিজিয়াস পলিসি, এটা একটা গুরুত্বপূর্ণ কারণ ছিল। যদি ঔরঙ্গজেব এরকম অন্যান্য ধর্মাবলম্বীদের ধরে ইসলাম ধর্মে কনভার্ট না করাতো, তাহলে হয়তো শিখরা বা মারাঠারা বা জাটরা বা রাজপুতরা এরকম ভাবে বিদ্রোহী হয়ে যেত না। যদিও রাজপুতদের পেছনে অন্য কারণ রয়েছে, যেটা একটু আগে বলছিলাম, কিন্তু শিখ, জাট বা মারাঠা, এদের বিদ্রোহের মেন কারণ ছিল কিন্তু এই ধর্মান্তরকরণের নীতি। এবার ধর্ম কারোর একটা পার্সোনাল ব্যাপার। আমার যদি মনে হয় যে আমি হিন্দু ধর্ম থেকে ইসলাম ধর্মে যাব, বা ইসলাম ধর্ম থেকে হিন্দু ধর্মে যাব, সেটা আমার ইচ্ছে, আমি কিছু সেই ধর্মের প্রতি ভালো দেখে তাহলেই যাব। আমাকে যদি কেউ জোর করে চেঞ্জ করার চেষ্টা করে, তখন আমার মনে একটা ক্ষোভের জন্ম হবে, এবং এই ক্ষোভটা আস্তে আস্তে পুঞ্জীভূত হতে হতে একটা ব্লাস্টে পরিণত হয়। ধর্ম এমন একটা জিনিস, মানুষকে যদি ধর্মের কারণে কিছু করা হয়, ধর্ম দিয়ে কিছু করা হয়, তাহলে তার প্রচন্ড বেশি হবে, প্রবলেম হবে। মানুষকে অন্যান্য ভাবে হিউমিলেট করো, সে মেনে নেবে মাথা নত করে, কিন্তু মানুষকে যদি ধর্ম নিয়ে কিছু বলা হয়, সে সঙ্গে সঙ্গে বিদ্রোহী হয়ে ওঠে। এটা সেই তখন থেকে হয়ে এসছে, আজও হয়, ভবিষ্যতেও হবে, যতদিন না আমাদের মধ্যে প্রপার এডুকেশন বা প্রপার ঠিক হবে। কেউ আমাকে ধর্ম কেন চেঞ্জ করাবে, এই জিনিসটা যখন আমরা বুঝতে পারবো, তখন ব্যাপারটা ঠিকঠাক হবে। কিন্তু যাই হোক, এখনো পরিস্থিতি সেরকমই হয়ে থাকে বিভিন্ন ক্ষেত্রে। আমি কোনো একটা পার্টিকুলার কাউকে আমি বলছি না, কিন্তু হয়। যাই হোক, সেই সময় ঔরঙ্গজেব যে নীতিটা নিয়েছিল, যে হিন্দু ধর্ম বা বৌদ্ধ ধর্ম বা খ্রিস্ট, যা অন্যান্য ধর্মের মানুষ সেই সময় বেশি ছিল না, বেশিরভাগই নয় ছিল ইসলাম ধর্মের মানুষ, আর নয় হিন্দু ধর্মের মানুষ। যখনই এই হিন্দু ধর্মের মানুষদেরকে ধরে ইসলাম ধর্মে কনভার্ট করা হতে থাকে, তখন এই এরা প্রচন্ড বেশি অ্যাগ্রেসিভ হয়ে যায়, এবং এরা এবার ঐক্যবদ্ধ হয়ে সম্মিলিতভাবে মুঘলদের বিরুদ্ধে দাঁড়িয়ে পড়ে। এবং এদের বিরুদ্ধে আক্রমণ বা এদের বিরুদ্ধে জয় লাভ করার মতো ক্ষমতা পরবর্তী মুঘল শাসকদের ছিল না। ইভেন ঔরঙ্গজেবের সময়ও শিবাজিকে আটকাতে ঔরঙ্গজেবের অবস্থা খারাপ হয়ে গেছিল, কিন্তু পরবর্তী শাসকরা তো আরো দুর্বল ছিল, তাদের ক্ষেত্রে সেটা সম্ভবই হয়নি। ঔরঙ্গজেবের আরো একটা পলিসি, সেটা হচ্ছে ডেক্কান পলিসি, দাক্ষিণাত্য নীতি, যেটাকে ঐতিহাসিকরা বারংবার যে এই নীতিটা হচ্ছে অ্যাক্টিভ কারণ এইটা, এবং আরো যে অন্যান্য যে ইম্পর্টেন্ট কারণগুলো বললাম, এই সমস্ত কারণগুলো, বিশেষ করে এই কারণটা আর এই কারণটা হচ্ছে অ্যাক্টিভ কারণ এই পরবর্তী মুঘলদের, মানে মুঘল সাম্রাজ্যের দুর্বল হয়ে পড়ার পিছনে। ঔরঙ্গজেব চেয়েছিল যে পুরো দাক্ষিণাত্য দখল করে সে সাম্রাজ্যভুক্ত করবে, ডাইরেক্ট কন্ট্রোল দাক্ষিণাত্যের ওপর হবে, এবং এর জন্য সে একটা বিশাল বড় জীবনের একটা বড় অংশ সে দাক্ষিণাত্যে কাটায়, দক্ষিণ ভারত জয় করাতে কাটায়, প্লাস প্রচুর অর্থ সে এখানে নষ্ট করে। কিন্তু তার এই দাক্ষিণাত্য পলিসি পুরোপুরিভাবে ব্যর্থ হয়। সে না সারা জীবনে পুরো দাক্ষিণাত্য জয় করতে পেরেছিল, না এখানে থেকে যারা বিদ্রোহ করছিল তাদেরকে দমন করতে পেরেছিল। তার ফলে যে টাকাটা সে সৈন্যবাহিনীর পেছনে বা যুদ্ধের পিছনে খরচ করেছিল, বা যতটা সময় সে এখানে খরচ করেছিল, সেইটা পুরোপুরি ব্যর্থ হয়, এবং এর পুরোপুরি এফেক্ট পড়ে মুঘল সাম্রাজ্যের ওপর, এবং এই কারণে মুঘল সাম্রাজ্য পরবর্তীকালে প্রচন্ডভাবে দুর্বল হয়ে পড়ে। এবং ফাইনালি যখন ইরানি দুরানি এরা আক্রমণ করতে শুরু করে, দেখলাম আমরা নাদির শাহ, তারপর হচ্ছে আহমদ শাহ আবদালি যখন আক্রমণ করে, তখন মোটামুটি মুঘল সাম্রাজ্যের শেষ পেরেকটা পোতা হয়ে যায়, মুঘল সাম্রাজ্যের উপরে শেষ পেরেকটা পোতা হয়ে যায়। যদিও এরা যখন আক্রমণ করছিল, ইরানি বা দুরানিরা যখন আক্রমণ করছিল, তখন মুঘল সাম্রাজ্যের শক্তি বলে কিছু নেই, কিন্তু অন্যান্য জাতি যারা এই সময়ে ক্ষমতা দখল করার লড়াইতে ছিল, অর্থাৎ বিদেশি জাতিরা, ইংরেজরা, ফ্রান্সরা, ফরাসিরা, তারা বুঝে যায় যে মুঘল সাম্রাজ্য জাস্ট একটা খোলসের মতো দাঁড়িয়ে রয়েছে, তার ভেতরে কিছু নেই। যে কেউ আক্রমণ করছে, দিল্লি অব্দি চলে আসছে, লুটপাট করছে, চলে যাচ্ছে। অতএব এই সময় থেকে ইংরেজরা বিশেষত ভাবতে শুরু করে যে আমরা ভারত দখল করতে পারি, মুঘলদেরকে আমরা সরিয়ে দিতে পারি, এবং সেই মতো তারা পলিসি স্থাপন করে, ধীরে ধীরে করে তারা মুঘলদের ক্ষমতা পুরোপুরি শেষ করে দেয়, এবং ফাইনালি তারা ভারতের শাসক হয়ে যায়। তাছাড়াও এই ইরানি এবং দুরানি আক্রমণের ফলে অন্য যারা ভারতের
প্রধান হতে পারতো, যে ভারতীয়রা ভারতের প্রধান হতে পারতো অর্থাৎ মারাঠারা, তাদেরকেও তারা শেষ করে দেয়। অর্থাৎ ইংরেজদের সামনে যে চ্যালেঞ্জটা ছিল সেই চ্যালেঞ্জটাই নষ্ট করে দেয়। অর্থাৎ মুঘলদের পতনের পেছনে এবং ভারতের ইংরেজদের শাসনের পেছনে ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি এই ইরানি এবং দুরানি আক্রমণকে দায়ী করা যেতে পারে। তো এই হচ্ছে আজকের চ্যাপ্টার। আশা করছি তোমরা এই চ্যাপ্টারটা বুঝতে পেরেছো। এখানে বিশেষ কিছু বোঝার নেই, লাস্টের দিকে কেন সাম্রাজ্যের পতন হয়েছে এইটুকুই বোঝার ছিল, বাকি জিনিসগুলো জাস্ট তোমাদের কিছু করার নেই, একটু মনে রাখতে হবে কিছু পয়েন্ট। তো এই ভিডিওটা এই অবধি থাকছে, পরের দিন আমরা আবার একটা নতুন ভিডিও দেখবো, নতুন একটা জিনিস আমরা আলোচনা করব। যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আর জমি যখনই শর্টেজ হয়ে যায় তখন এবার হাত পড়ে অন্যান্য জমিগুলো যেগুলো সুলতানের রয়েছে, বা অন্যান্য জমি যেগুলো থেকে ট্যাক্স পাওয়া যেত সেই সমস্ত জমির ওপরে, যার ফলে হচ্ছে কি ট্যাক্সের পরিমাণ কমে যাচ্ছে। এবং ট্যাক্স যখনই কমে যাচ্ছে তখনই এদের হাতে, মুঘল বাদশাদের হাতে পয়সাও কমে যাচ্ছে। তার উপরে চলছে একাধিক যুদ্ধ। ঔরঙ্গজেবের সময় প্রচুর যুদ্ধ হয়েছে, প্রচুর বার ঔরঙ্গজেব দাক্ষিণাত্যে আক্রমণ করেছে, যার ফলে প্রচুর অর্থ খরচ হয়েছে, কারণ তাকে একটা বড় আর্মি রাখতে হতো, সেই আর্মির খরচের জন্য প্রচুর অর্থ খরচ করতে হতো। এর ফলে ঔরঙ্গজেবের সময় আস্তে আস্তে, ঔরঙ্গজেবের সময় শেষ হতে হতে পুরো কোষাগার ফাঁকা হয়ে যায়। তো এর পরবর্তী যারা শাসক, পরবর্তী মোগল যারা আসে, তাদের কাছে অলরেডি জমি কম রয়েছে, মানে অলরেডি তাদের কোষাগার শূন্য। এই অবস্থাতে একাধিক নতুন নতুন রাজ্য স্বাধীন হয়ে বেরিয়ে যাচ্ছে, যার ফলে তাদের হাতে অর্থ আরো কমে যাচ্ছে। এবং অর্থ যত কমে যাবে, সে সৈন্যবাহিনী রাখার পর সে সৈন্যবাহিনীর সংখ্যা কমাতে থাকবে, সৈন্যবাহিনীর সংখ্যা কমাতে থাকলে তার শক্তিও আস্তে আস্তে কমে যাবে। তো এই জিনিসটা এই সময় হয়েছিল, ইকোনমিক কারণে যে সাম্রাজ্যের যে ক্ষমতা ছিল সেটা কমে গেছিল। এর পরের প্রবলেম হচ্ছে কোনো ডেফিনাইট ল অফ সাকসেশন ছিল না, বা কোনো পরবর্তী শাসক কে হবে উত্তরাধিকার নীতি মুঘলদের ছিল না, যার ফলে কোনো একজন শাসক মারা গেলে তার জায়গা দখল করার জন্য একাধিক ব্যক্তিদের মধ্যে লড়াই হতো। মানে সেই সময় একজন সুলতানের একাধিক সন্তান থাকতো, পুত্র সন্তান থাকতো, তারা সকলেই চেষ্টা করতো যে আমরা শাসক হব, যার ফলে একটা ভয়ঙ্কর যুদ্ধ হতো। এবং যখনই এরকম একটা গৃহযুদ্ধ হয়, ইন্টারনাল প্রবলেম হয়, তার সুযোগ সুবিধা সব থেকে বেশি নেয় আমির ওমরাহরা, বা যারা বিদ্রোহ করছে বিদ্রোহীরা। যখনই এরকম যুদ্ধ হয়েছে, আমির ওমরাহরা এইরকম ভাবে নিজেদের ক্ষমতা বাড়িয়ে গেছে, এবং তারা একসময় এতটাই ক্ষমতাশালী হয়ে গেছে যে তারা বেরিয়ে এসে নিজেরা আলাদা আলাদা স্টেট গঠন করেছে, বা তারা নিজেরা মুঘল সাম্রাজ্যকে প্রচন্ডভাবে ইনফ্লুয়েন্স করে নিজেদের আখের গুছিয়ে নিয়েছে। উইথ দ্য অ্যাবসেন্স অফ and definite law of succession, there always occurred a war of succession. This weakened the stability of the government. এবং যখনই এরকম যুদ্ধ, একজন শাসক মারা যাচ্ছে তার পরেই একটা ভয়ঙ্কর যুদ্ধ, আবার একজন মারা যাবে তারপরে একটা ভয়ঙ্কর যুদ্ধ, এর ফলে যে স্টেবিলিটিটা রয়েছে, শাসনের একটা স্টেবিলিটি থাকতে হবে, সেই স্টেবিলিটিটা নষ্ট হয়ে যায়। কোনো একটা দেশে যদি বারংবার যুদ্ধ হয়, সেই দেশের অর্থনীতি বলে কোনো কিছু থাকে না, সেই দেশের কোনো গঠন পরিকাঠামো বলে কিছু থাকে না। যেমন আজকে আমরা সিরিয়ার কথা দেখতে পাই, সিরিয়ার সেম অবস্থা, সেখানে কোনো কিছুই নেই। এর কারণ সেখানে বারে বারে যুদ্ধ হয়, গৃহযুদ্ধ হচ্ছে, বিভিন্ন প্রবলেম হচ্ছে, এরকম। এই জিনিসটা সেই সময় মুঘলদের ক্ষেত্রেও হয়ে গেছিল, যার ফলে পুরো ইন্টারনাল গভর্নমেন্ট যে স্টেবিলিটি সেই সমস্ত কিছু ভেঙে গেছিল। The degradation of the rulers led to the degradation of the nobility, with the fictitious quarrels and intrigues costing the empire heavily. এবং তার সঙ্গে সঙ্গে যারা রুলার এসেছিল তারাও অবশ্যই দুর্বল ছিল। এটাও মানতে হবে যে যতই প্রবলেম আসুক, শাসক এই সময় যদি একজন ভালো প্রপার মুঘল শাসক আসতো, তাহলে আবার হয়তো এই সাম্রাজ্যটা ঘুরে দাঁড়াতে পারতো, কিন্তু সেরকম কোনো শাসকই এই সময় এসে পৌঁছয়নি। যারা এসেছিল তারাই নয় দুর্বল, নয় অযোগ্য, আর নয় বিলাসপ্রিয়। তার ফলে হয়েছে কি, যে নবেলরা ছিল তারা শক্তিশালী হয়েছে এবং সাম্রাজ্য ধীরে ধীরে দুর্বল হয়ে গেছে।
এবং যেটা একটু আগে বলছিলাম যে আর্মি ডিটোরিয়েশন হয়ে গেছিল, আর্মির যে ক্ষমতা সেটা কমে গেছিল, কারণ ইকোনমিক্যালি এই মোগল সাম্রাজ্য দুর্বল হয়ে পড়েছিল, অতএব এত আর্মি রাখার তাদের কাছে টাকা ছিল না, তারা আর্মির সংখ্যা কমিয়ে দিতে বাধ্য হয়। সেকেন্ড ব্যাপার হচ্ছে আর্মি এই সময় বংশানুক্রমিক হয়ে পড়েছিল। বংশানুক্রমিক হওয়ার ফলে একজন যে সৈন্য, তার পুত্র সৈন্য হতো। এবার যে সৈন্য, তার কাছে ক্ষমতা ছিল, মানে সে কেপেবল বলেই সৈন্য হয়েছে, কিন্তু তার পুত্র যে তার মতো কেপেবল হবে সেরকম নয়। এর ফলে পরবর্তী প্রজন্ম যারা এসছে তারা হয়তো সৈনিক হিসাবে খুব ভালো ছিল না, তার ফলে সৈন্যবাহিনী দুর্বল হয়ে পড়েছিল। তো সৈন্যবাহিনী কোনো একটা সাম্রাজ্যের যদি দুর্বল হয়ে পড়ে, অটোমেটিক্যালি সেই সাম্রাজ্যের পতন ত্বরান্বিত হয়ে পড়ে, সেই সাম্রাজ্য কোনোদিনই থাকতে পারে না। তো এটাও একটা বড় কারণ। এর পরের ঘটনা হচ্ছে, যে সাম্রাজ্যটা ছিল সেই সময়ের ভিত্তিতে প্রচন্ড বড় হয়ে গেছিল। The empire had become too vast and unwieldy to be efficiently governed from a central authority under weak ruler, especially under the existing condition of transport and communication. সেই সময় ট্রান্সপোর্ট বা কমিউনিকেশন এমন কিছু ভালো ছিল না, যার ফলে পুরো ভারত ছাড়াও আজকের পাকিস্তান, আফগানিস্তান যে অঞ্চলগুলো, সমস্ত কিছু মুঘলদের আন্ডারে ছিল। তো এত বড় জায়গাটাকে শাসন করা সেই সময়ের ভিত্তিতে একটা অসম্ভব ব্যাপার ছিল, যেটা ঔরঙ্গজেব করতে চেয়েছিল। ঔরঙ্গজেব চেয়েছিল সে পুরো জায়গা দখল করে শাসন করবে। যাই হোক, সে চেষ্টা করেছিল, কারণ অনেক ক্ষেত্রে সফল হয়েছিল। যতদিন পর্যন্ত ঔরঙ্গজেব শাসন করেছে ততদিন পর্যন্ত কোনো রকমের যুদ্ধবিগ্রহ প্রচুর ছিল, ভেতরে প্রচন্ড যুদ্ধবিগ্রহ হচ্ছিল। তো তা সত্ত্বেও সাম্রাজ্যের যে সীমানাটা সেটা সেম ছিল। কিন্তু পরবর্তীকালে যারা দুর্বল শাসক আসে তাদের ক্ষেত্রে এত বড় একটা সাম্রাজ্য শাসন করা সম্ভব হয়নি। যার ফলে যেটা হচ্ছে, ছোট ছোট করে বিভিন্ন জায়গা সাম্রাজ্য থেকে বেরিয়ে যাচ্ছে। প্লাস এত বড় সাম্রাজ্য কে রক্ষা করার জন্য প্রচুর অর্থ খরচ হতো, সেটাও একটা কারণ ছিল এই মোগল সাম্রাজ্যের পতনের জন্য। এবং যেটা প্রথম থেকে বলে আসছি, ঔরঙ্গজেবের রিলিজিয়াস পলিসি, এটা একটা গুরুত্বপূর্ণ কারণ ছিল। যদি ঔরঙ্গজেব এরকম অন্যান্য ধর্মাবলম্বীদের ধরে ইসলাম ধর্মে কনভার্ট না করাতো, তাহলে হয়তো শিখরা বা মারাঠারা বা জাটরা বা রাজপুতরা এরকম ভাবে বিদ্রোহী হয়ে যেত না। যদিও রাজপুতদের পেছনে অন্য কারণ রয়েছে, যেটা একটু আগে বলছিলাম, কিন্তু শিখ, জাট বা মারাঠা, এদের বিদ্রোহের মেন কারণ ছিল কিন্তু এই ধর্মান্তরকরণের নীতি। এবার ধর্ম কারোর একটা পার্সোনাল ব্যাপার। আমার যদি মনে হয় যে আমি হিন্দু ধর্ম থেকে ইসলাম ধর্মে যাব, বা ইসলাম ধর্ম থেকে হিন্দু ধর্মে যাব, সেটা আমার ইচ্ছে, আমি কিছু সেই ধর্মের প্রতি ভালো দেখে তাহলেই যাব। আমাকে যদি কেউ জোর করে চেঞ্জ করার চেষ্টা করে, তখন আমার মনে একটা ক্ষোভের জন্ম হবে, এবং এই ক্ষোভটা আস্তে আস্তে পুঞ্জীভূত হতে হতে একটা ব্লাস্টে পরিণত হয়। ধর্ম এমন একটা জিনিস, মানুষকে যদি ধর্মের কারণে কিছু করা হয়, ধর্ম দিয়ে কিছু করা হয়, তাহলে তার প্রচন্ড বেশি হবে, প্রবলেম হবে। মানুষকে অন্যান্য ভাবে হিউমিলেট করো, সে মেনে নেবে মাথা নত করে, কিন্তু মানুষকে যদি ধর্ম নিয়ে কিছু বলা হয়, সে সঙ্গে সঙ্গে বিদ্রোহী হয়ে ওঠে। এটা সেই তখন থেকে হয়ে এসছে, আজও হয়, ভবিষ্যতেও হবে, যতদিন না আমাদের মধ্যে প্রপার এডুকেশন বা প্রপার ঠিক হবে। কেউ আমাকে ধর্ম কেন চেঞ্জ করাবে, এই জিনিসটা যখন আমরা বুঝতে পারবো, তখন ব্যাপারটা ঠিকঠাক হবে। কিন্তু যাই হোক, এখনো পরিস্থিতি সেরকমই হয়ে থাকে বিভিন্ন ক্ষেত্রে। আমি কোনো একটা পার্টিকুলার কাউকে আমি বলছি না, কিন্তু হয়। যাই হোক, সেই সময় ঔরঙ্গজেব যে নীতিটা নিয়েছিল, যে হিন্দু ধর্ম বা বৌদ্ধ ধর্ম বা খ্রিস্ট, তো যা অন্যান্য ধর্মের মানুষ সেই সময় বেশি ছিল না, বেশিরভাগই নয় ছিল ইসলাম ধর্মের মানুষ, আর নয় হিন্দু ধর্মের মানুষ। যখনই এই হিন্দু ধর্মের মানুষদেরকে ধরে ইসলাম ধর্মে কনভার্ট করা হতে থাকে, তখন এই এরা প্রচন্ড বেশি অ্যাগ্রেসিভ হয়ে যায়, এবং এরা এবার ঐক্যবদ্ধ হয়ে সম্মিলিতভাবে মুঘলদের বিরুদ্ধে দাঁড়িয়ে পড়ে। এবং এদের বিরুদ্ধে আক্রমণ বা এদের বিরুদ্ধে জয়লাভ করার মতো ক্ষমতা পরবর্তী মুঘল শাসকদের ছিল না। ইভেন ঔরঙ্গজেবের সময়ও শিবাজিকে আটকাতে ঔরঙ্গজেবের অবস্থা খারাপ হয়ে গেছিল, কিন্তু পরবর্তী শাসকরা তো আরো দুর্বল ছিল, তাদের ক্ষেত্রে সেটা সম্ভবই হয়নি।
ঔরঙ্গজেবের আরো একটা পলিসি, সেটা হচ্ছে ডেক্কান পলিসি, দাক্ষিণাত্য নীতি, যেটাকে ঐতিহাসিকরা বারংবার যে এই নীতিটা হচ্ছে অ্যাক্টিভ কারণ এইটা, এবং আরো যে অন্যান্য যে ইম্পর্টেন্ট কারণগুলো বললাম এই সমস্ত কারণগুলো, বিশেষ করে এই কারণটা আর এই কারণটা হচ্ছে অ্যাক্টিভ কারণ এই পরবর্তী মোগলদের, মানে মোগল সাম্রাজ্যের দুর্বল হয়ে পড়ার পিছনে। ঔরঙ্গজেব চেয়েছিল যে পুরো দাক্ষিণাত্য দখল করে সে সাম্রাজ্যভুক্ত করবে, ডাইরেক্ট কন্ট্রোল দাক্ষিণাত্যের ওপর হবে, এবং এর জন্য সে একটা বিশাল বড় জীবনের একটা বড় অংশ সে দাক্ষিণাত্যে কাটায়, দক্ষিণ ভারত জয় করাতে কাটায়, প্লাস প্রচুর অর্থ সে এখানে নষ্ট করে। কিন্তু তার এই দাক্ষিণাত্য পলিসি পুরোপুরিভাবে ব্যর্থ হয়। সে না সারা জীবনে পুরো দাক্ষিণাত্য জয় করতে পেরেছিল, না এখানে থেকে যারা বিদ্রোহ করছিল তাদেরকে দমন করতে পেরেছিল। তার ফলে যে টাকাটা সে সৈন্যবাহিনীর পেছনে বা যুদ্ধের পিছনে খরচ করেছিল, বা যতটা সময় সে এখানে খরচ করেছিল, সেইটা পুরোপুরি ব্যর্থ হয়, এবং এর পুরোপুরি এফেক্ট পড়ে মুঘল সাম্রাজ্যের ওপর, এবং এই কারণে মুঘল সাম্রাজ্য পরবর্তীকালে প্রচন্ডভাবে দুর্বল হয়ে পড়ে। এবং ফাইনালি যখন ইরানি দুরানি এরা আক্রমণ করতে শুরু করে, দেখলাম আমরা নাদির শাহ, তারপর হচ্ছে আহমদ শাহ আবদালি যখন আক্রমণ করে, তখন মোটামুটি মুঘল সাম্রাজ্যের শেষ পেরেকটা পোতা হয়ে যায়, মুঘল সাম্রাজ্যের উপরে শেষ পেরেকটা পোতা হয়ে যায়। যদিও এরা যখন আক্রমণ করছিল, ইরানি বা দুরানিরা যখন আক্রমণ করছিল, তখন মুঘল সাম্রাজ্যের শক্তি বলে কিছু নেই, কিন্তু অন্যান্য জাতি যারা এই সময়ে ক্ষমতা দখল করার লড়াইতে ছিল, অর্থাৎ বিদেশি জাতিরা, ইংরেজরা, ফ্রান্সরা, ফরাসিরা, তারা বুঝে যায় যে মুঘল সাম্রাজ্য জাস্ট একটা খোলসের মতো দাঁড়িয়ে রয়েছে, তার ভেতরে কিছু নেই। যে কেউ আক্রমণ করছে, দিল্লি অবধি চলে আসছে, লুটপাট করছে, চলে যাচ্ছে। অতএব এই সময় থেকে ইংরেজরা বিশেষত ভাবতে শুরু করে যে আমরা ভারত দখল করতে পারি, মোগলদেরকে আমরা সরিয়ে দিতে পারি, এবং সেই মতো তারা পলিসি স্থাপন করে, ধীরে ধীরে করে তারা মোগলদের ক্ষমতা পুরোপুরি শেষ করে দেয়, এবং ফাইনালি তারা ভারতের শাসক হয়ে যায়। তাছাড়াও এই ইরানি এবং দুরানি আক্রমণের ফলে অন্য যারা ভারতের প্রধান হতে পারতো, যে ভারতীয়রা ভারতের প্রধান হতে পারতো, অর্থাৎ মারাঠারা, তাদেরকেও তারা শেষ করে দেয়। অর্থাৎ ইংরেজদের সামনে যে চ্যালেঞ্জটা ছিল, সেই চ্যালেঞ্জটাই নষ্ট করে দেয়। অতএব মুঘলদের পতনের পেছনে এবং ভারতের ইংরেজদের শাসনের পেছনে ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি এই ইরানি এবং দুরানি আক্রমণকে দায়ী করা যেতে পারে। তো এই হচ্ছে আজকের চ্যাপ্টার। আশা করছি তোমরা এই চ্যাপ্টারটা বুঝতে পেরেছো। এখানে বিশেষ কিছু বোঝার নেই, লাস্টের দিকে কেন সাম্রাজ্যের পতন হয়েছে এইটুকুই বোঝার ছিল, বাকি জিনিসগুলো জাস্ট তোমাদের কিছু করার নেই, একটু মনে রাখতে হবে কিছু পয়েন্ট। তো এই ভিডিওটা এই অবধি থাকছে, পরের দিন আমরা আবার একটা নতুন ভিডিও দেখবো, নতুন একটা জিনিস আমরা আলোচনা করব। যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।